আজকেরটা একটু রেকর্ড করেন কাইন্ডলি। ওকে, আজকে আমাদের যে কনসেপ্ট গুলো আছে সেটা হচ্ছে যে ডাটা এন্ট্রি ওয়ার্ক কি এটা এবং ফ্রিল্যান্সিং আউটসোর্সিংটা কি সেটা, পাশাপাশি হচ্ছে আপনার ডাটা এন্ট্রি ওয়ার্ক মার্কেট প্লেসে কিভাবে করা যেতে পারে সেই বিষয়ে। তো এই বিষয় নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। আমাদের মেইন যে টপিকস থাকবে সেটা হচ্ছে এমএস ওয়ার্ড নিয়ে, ঠিক আছে? আচ্ছা, এমএস ওয়ার্ডটা আমাদের কিন্তু অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। এমএস ওয়ার্ডটা আমাদেরকে দেখতে হবে, এর কারণ হচ্ছে যে ডাটা এন্ট্রি যত কাজ আছে সবগুলো কাজই আপনার, বেশিরভাগ আপনার 60 থেকে 70% কাজই আপনার মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলে আপনাকে প্রসেস করতে হবে, মানে সর্বশেষ ধাপে ফিনিশিং যেটা সেটা এখানে আপনাকে করতেই হবে এবং আসতেই হবে, এরকম একটা বিষয়। তো এর জন্যই হচ্ছে মূলত আমাদের মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, অডিও খুবই আস্তে আসতেছে। যদিও আমার সাউন্ড এখান থেকে অডিও বাড়ানো আছে, এর থেকে বেশি বাড়ানো তো আর সম্ভব না। ওকে, তো আমাদের যে টপিকস আছে সেই টপিকস আজকে আমরা শুরু করব মাইক্রোসফট অফিস ওয়ার্ড। আপনারা যারা অফিস ওয়ার্ড আপনারা যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন। আমি অফিসের যে ভার্সনটা ব্যবহার করব সেটা হচ্ছে 2007। আপনারা যদি অন্য কোনো ভার্সন ব্যবহার করেন কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে ক্লাসের ভিডিও কোথায় পাবেন? ক্লাসের ভিডিও পেয়ে যাবেন হচ্ছে মেসেঞ্জার বলছি, ফেসবুকে যে গ্রুপটা আছে মূলত আমাদের, ওখানে সবকিছুই দেওয়া হবে, ঠিক আছে? ওখান থেকে আপনি পেয়ে যাবেন সব ভিডিও। ওকে, আচ্ছা, প্রথমে আসি আমাদের যে প্রথম যে টপিকসটা আছে সেটা স্যার হচ্ছে, আমি জি হ্যালো স্যার, জি আমি বলেন। ওইতে এবিতে আপনাকে নক দিছি, ব্যাচ নাম্বারটা লিখে। আচ্ছা, সমস্যা নেই, আমি এটা পরে চেক করে নিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, আচ্ছা, প্রথম যে টপিকসটা আছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি ওয়ার্ক কি সেটা। তো ডাটা এন্ট্রি হলো যে কোনো ধরনের ইনপুট ডিভাইসের মাধ্যমে, যেমন আপনার হতে পারে কিবোর্ড, হতে পারে স্ক্যানার, এবং এমন হতে পারে যে ভয়েস, যে ডিভাইস গুলো আছে ভয়েসের মাধ্যমে আমরা যে আপনার টাইপের কাজগুলো করে থাকি, এরকম ভয়েস যে ডিভাইস আছে, এই ডিভাইস গুলো ব্যবহার করে আমরা যখন কোনো ডেটাকে খাতায় বা কোনো এক জায়গায় লেখা আছে এরকম ডেটাকে যখন আমাদের ডিভাইসে এন্ট্রি করি, ঠিক আছে, এটাকে বলা হয় ডেটা এন্ট্রি, বা ইনপুট করি সেটাকে বলা হয় ডেটা এন্ট্রি। ডেটা এন্ট্রি আপনার যেমন হতে পারে যে বিভিন্ন ধরনের যে কর্মী ফর্ম আছে বা কোনো স্কুল কলেজের যে ফর্ম গুলো থাকে এগুলো হতে পারে, অথবা আপনাদের যে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে যে খাতাতে যে ইনফরমেশন গুলো আমরা রাখি এই ইনফরমেশন হতে পারে। তো এগুলো তো থাকে আমাদের খাতা কলমে আমরা লিখে রাখি, আমাদের এটা কিন্তু অফলাইনে থাকে, তাই না? তো এটাকে যদি আমরা চাই আমাদের কোনো ডেটাবেজে সেভ করতে বা আমাদের যে ডিভাইস আছে সেই ডিভাইসে সেভ করতে, তাহলে কিন্তু আমাদের এটাকে আগে এন্ট্রি করতে হবে। এই যে এন্ট্রিটা করছে এই এন্ট্রিটাকে বলা হয় ডেটা এন্ট্রি, ঠিক আছে? কারণ আপনি যেগুলো এন্ট্রি করছেন সেটা কিন্তু ইনফরমেশন, তাই না? বিভিন্ন ধরনের ইনফরমেশনকেই কিন্তু ডেটা বলা হয়, ডেটা বা তথ্য বলে থাকি আমরা, ঠিক আছে? আচ্ছা, তো এই ডেটা এন্ট্রির বিভিন্ন সেক্টর আছে, তার মধ্যে বেশ কিছু সেক্টর খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যে সেক্টর শিখবো এর মধ্যে হয়তোবা সব কনসেপ্ট আমরা ক্লিয়ার হবে না, তারপরে যতটুকু সম্ভব আমরা 8টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। অনেক টপিকসই আছে, ঠিক আছে, এবং এর বাইরে যেগুলো থাকবে সেগুলো আমি বলে দিব যে কিভাবে কি করতে পারেন, কোথায় পাবেন, বা কিভাবে আপনারা এটা আয়ত্ত করতে পারেন, সব বিষয়ে আমি ইনশাল্লাহ আপনাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে দিব। আচ্ছা, তো ডেটা এন্ট্রি যে ওয়ে গুলো আছে, যে সেক্টর গুলো আছে, তার মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ম্যানুয়াল টাইপ। তো টাইপের কাজটাকে আসলে সরাসরি ডাটা এন্ট্রি বলা যায় না, তারপরেও আসলে এটা এন্ট্রি যেহেতু সেক্ষেত্রে আমরা বলতে পারি একভাবে, কিন্তু আসলে টাইপের কাজটা একটু ভিন্ন, ঠিক আছে? আচ্ছা,
এরপরে আছে আপনার যেমন ডাটা কনভার্সন বা ফাইল কনভার্সন, ডকুমেন্ট কনভার্সন আমরা বলে থাকি, যে পিডিএফ টু ওয়ার্ড বা এক্সেল এরকম কনভার্ট করা, ঠিক আছে। সেটা হতে পারে সফটওয়্যার দিয়ে হতে পারে, অথবা ম্যানুয়ালি ওটা দেখে দেখে টাইপ করার মাধ্যমে কাজটা করা যেতে পারে। তবে সেই ক্ষেত্রে এটা দুইটা বিষয় আছে। একটা হচ্ছে যদি আপনাকে কেউ কাজ দিয়ে বলে যে আপনাকে টাইপ করে লিখতে হবে, অনেক সময় এরকম থাকে যে পিডিএফ তো আসলে যে কোনো কিছু দিয়ে তৈরি করা যায়। দেখা যাচ্ছে এমন আছে যে আমার হাতে লেখা ছিল একটা জায়গায়, সেইটাকে আমি ছবি তুলে পিডিএফ করে আপনাকে দিলাম। ওইটাকে যখন আপনি কম্পিউটারে কনভার্ট করতে যাবেন, আসলে কনভার্ট দিয়ে তখন ওই লেখাটা খুব ভালোভাবে নেওয়া যায় না। নর্মাল যদি দেখা যাচ্ছে কোনো ফাইলে আমরা যে ওয়ার্ড ফাইলটাকে পিডিএফ যদি করি, সেই পিডিএফ ফাইলগুলো যদি আপনি কনভার্ট করতে যান, সেটা একরকম একটা বিষয় আছে। কিন্তু সরাসরি হাতে লেখা এইটার ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়, কারণ হাতে লেখার যে থাকে সেটা আসলে কম্পিউটার সব লেখাগুলো সঠিকভাবে ডিটেক্ট করতে পারে না। এই জন্য ওই ধরনের টাইপ পিডিএফ কনভার্সনের ক্ষেত্রে দেখা যাচ্ছে টাইপ করে আমাদের লিখতে হতে পারে। এছাড়া যে অন্যান্য যেগুলো আছে, যেগুলো হচ্ছে সরাসরি কোনো বই দিয়ে আপনার বই থেকে পিডিএফ ক্রিয়েট করা, এরকম যেগুলো আছে ওগুলো আপনি সরাসরি কোনো সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আরো যে সেক্টর গুলো আছে তার মধ্যে আছে ডেটা কালেকশন, আপনার বিভিন্ন ওয়েবসাইট থেকে ডেটা কালেক্ট করা, ঠিক আছে। বা আমরা যেটাকে ওয়েব স্ক্রাপিং ও বলে থাকি, স্ক্রাপ করা। স্ক্রাপ শুধুমাত্র ওয়েবসাইট থেকে না, আপনি যে কোনো জায়গা থেকেই করতে পারবেন, ঠিক আছে। তো ডাটা মাইনিং, ডাটা কালেকশন, এই বিষয়গুলো আছে, এগুলো একই বিষয়, একই কাজ, ঠিক আছে, জাস্ট নাম আলাদা। এরপরে আপনার আছে আরেকটা আছে প্রাইমারি ডাটা এন্ট্রি, সেকেন্ডারি ডাটা এন্ট্রি। প্রাইমারি ডাটা এন্ট্রি কি? প্রাইমারি ডাটা এন্ট্রি হচ্ছে আমি যেটা বললাম যে ডেটা কালেকশন। এই যে ডেটা কালেকশন করা, বিভিন্ন ওয়েবসাইট থেকে যখন আপনি ডেটা কালেকশন করবেন, আপনাকে দেখা যাচ্ছে বলে দিল যে নির্দিষ্ট করে একটা কিওয়ার্ড দিয়ে দিল বা টার্গেট বলে দিল যে এই নাম, ধরেন বললো যে ডাক্তারদের লিস্ট বের করতে হবে আপনাদের, ঠিক আছে। ডাক্তারদের এখানে কিন্তু নির্দিষ্ট করে বলেনি যে এই টাইপের ডাক্তার, কারণ ডাক্তারদের তো ক্যাটাগরি আছে, তারা তো সবাই তো একই ধরনের ডাক্তার না, বা একজন ডাক্তার তো সব ধরনের রোগ দেখে না, তাই না। সবাই কিন্তু কোনো না কোনো একটা বিশেষ বিষয়ের উপরে স্পেশালিস্ট হয়। তো এখন এখানে কিন্তু ভাগ করে বলে দেওয়া হয়নি, শুধুমাত্র বলা হয়েছে ডাক্তার, এবং কিছু লোকেশন বলা হবে যে এই লোকেশন থেকে আমাকে ডাক্তারদের ইনফরমেশন বের করে দেন। এখন এই ইনফরমেশন বলতে কি, যে তার নাম থাকবে, তারপরে তার সঙ্গে যোগাযোগ করার জন্য যে ব্যবস্থা দরকার সেই ব্যবস্থা থাকবে, এরপরে হচ্ছে তার যে লোকেশনটা সেটা থাকবে, বা সে কি ধরনের ডাক্তার সেটাও থাকতে পারে। এরকম কিছু অপশন সবকিছু মিলাই কিন্তু আমাদের ইনফরমেশন, তো এই ইনফরমেশন গুলো কালেক্ট করতে বললো। তো আপনি যখন কোনো ওয়েবসাইট থেকে বা কোনো জায়গা থেকে যখন এটা কালেক্ট করে একটা জায়গায় সংরক্ষণ করলেন, এটাকে বলা হয় প্রাইমারি ডাটা এন্ট্রি। না, আচ্ছা। এরপরে সেকেন্ডারি ডাটা এন্ট্রি কি? সেকেন্ডারি ডাটা এন্ট্রি হচ্ছে আপনি যে প্রথম অবস্থায় যে ডাটাগুলো কালেক্ট করে আপনি এক জায়গায় সংরক্ষণ করলেন, এখান থেকে যখন কেউ আপনাকে বলবে যে আপনি আমাকে এই যে ডাক্তারদের লিস্ট আছে, এই লিস্টের ভিতর থেকে আবার কিছু ডাক্তারদের আলাদা করে আমাকে বের করে দেন। যেমন হতে পারে আপনাকে বলতে পারে যে যারা এখানে নিউরোলজিস্ট আছে তাদের ইনফরমেশন গুলো আমাকে বের করে দেন, বা বলতে পারে যারা মেডিসিনের আছে তাদের ইনফরমেশন বের করে দেন, অথবা বলতে পারে যারা কার্ডিওলজিস্ট আছে তাদের আপনি ইনফরমেশন বের করে দেন। এভাবে কিছু ক্যাটাগরি নির্দিষ্ট করে বলে দিল। তো এই যে আপনি প্রথম অবস্থায় যে ডেটাগুলো কালেক্ট করেছিলেন, এখান থেকে যখন আবার আলাদা করে কিছু ডেটা বের করে আনলেন ওখান থেকে, এটাকে বলা হয়, বের করে তো আপনি আসলে কোনো এমন মানে ফেলে দিবেন এমনটা না, ওটা বের করে তো আপনি আরেকটা জায়গায় সংরক্ষণ করবেন, তাই না, আরেকটা ফাইলে রাখবেন। তো এই যে দ্বিতীয় যে ফাইলটা করলে, এটাকে বলা হয় সেকেন্ডারি ডাটা এন্ট্রি, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে অডিও ট্রান্সক্রিপশন, যেটা হচ্ছে বিভিন্ন অডিও ডকুমেন্ট, অডিও ফাইল থাকবে, সেই অডিওটা শুনে সেটা যে ভাষায় বলা আছে বা যেভাবে বলা আছে ওটা শুনে শুনে আপনাকে টাইপ করার মাধ্যমে আপনার ওয়ার্ডে অথবা এক্সেলে এটাকে এন্ট্রি করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরো কিছু সেক্টর আছে যেগুলো আসলে সরাসরি আমরা অনেক সময় করতে পারি, আবার অনেক সময় করতে পারি না। সেটা হচ্ছে ডেটা কালেকশনের ক্ষেত্রে চাইলে প্রোগ্রামিং করে আপনার ডেটা কাজ করা যায়, ঠিক আছে, ডেটা কালেকশন করা যায়। ডেটা এন্ট্রি কিছু কাজ আছে যেটা প্রোগ্রামিং যারা জানে তারা কিন্তু পারে, যেমন পিএইচপি আছে বা আপনার সিএসএস যেগুলো আছে, এই ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রামিং এর মাধ্যমে কিন্তু অনেক সময় ডেটা এন্ট্রির কাজ করা যায়। কিন্তু যেহেতু আমরা প্রোগ্রামিং পারবো না, সো এই সেক্টরটা আমাদের জন্য দরকার নেই। আর এটা যে গুরুত্বপূর্ণ সেটা কিন্তু না, যারা জানে তারা আসলে প্রোগ্রামিং করে কাজ করতে পছন্দ করে, বিভিন্ন ওয়েতে এটা কাজ সহজে কাজ করার জন্য এটা করে থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে সরাসরি কপি পেস্টের কাজও আছে ডাটা এন্ট্রির ভিতরে, ঠিক আছে। ডাটা রিসার্চ আছে,
তো এই সব বিষয় বিভিন্ন সেক্টর যেগুলো আছে এই সব বিষয় আস্তে আস্তে আমরা সবকিছু জানবো। আরেকটা আছে ই কমার্স প্রোডাক্ট লিস্টিং আছে, যেটাকে আমরা বলে থাকি ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রিও আছে। ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ডাটা এন্ট্রি করা, যেটার মধ্যে আপনার ই কমার্স প্রোডাক্ট লিস্টিং এবং আর্টিকেল রাইটিং বা ব্লগ পোস্টের কাজও এর মধ্যে আছে। ঠিক আছে, ওকে। তো এগুলো সবই আস্তে আস্তে আমরা জানবো। তা এর মধ্যে একটা কাজ আছে যেটা আসলে সরাসরি ডাটা এন্ট্রির মধ্যে পড়ে না, কিন্তু অনেকে আসলে জেনে আমরা জানি, অনেকে আমাদেরকে বোঝায় যে এটা ডাটা এন্ট্রি বা এরকম। সেটা হচ্ছে ক্যাপচা এন্ট্রির যে কাজটা আছে, আপনারা জানেন যে ক্যাপচা এন্ট্রি করা, বিভিন্ন যে কোড থাকে, কিছু নাম্বার থেকে, ছোট হাতের বড় হাতের কিছু কোড টাইপের মনে হয় দেখে, এগুলো হচ্ছে দেখে দেখে একটা জায়গায় এন্ট্রি করা। তো এই জিনিসটা আসলে সরাসরি ডাটা এন্ট্রির মধ্যে পড়ে না, বা এই কাজটা করার জন্য আপনার স্পেশাল কোনো স্কিলের প্রয়োজন হয় না। ঠিক আছে, যে কেউ এটা করতে পারে। তো ডাটা এন্ট্রির কাজ শিখে এত কিছু শেখার পরে আপনি আসলে ক্যাপচা এন্ট্রি করবেন, এটা আসলে আমার কাছে খুব বেশি ভালো লাগে না, এই জন্য। আর বিষয়টা হচ্ছে ক্যাপচা এন্ট্রি যে কাজ আছে এটা খুবই মানে বেশ প্যাচালো টাইপের, মানে অনেক বেশি কাজ করার পরে আপনার উনি খুব সামান্য পরিমাণে পেমেন্ট দেয়। এখানে আবার কোনো ভুল হলে, কারণ ক্যাপচার যে কোড গুলো থাকে, যে নাম্বার গুলো থাকে, এগুলো একটু অনেক সময় বুঝতে একটু সমস্যা হয়। তো দেখা যাচ্ছে বোঝার ভুলের কারণে যদি আপনি একটার জায়গায় আরেকটা এন্ট্রি করে দেন, সেটা কিন্তু ভুল হবে, এটা সঠিক ক্যাপচা হবে না। সেক্ষেত্রে তখন আবার কি করে, আপনার আহ, যে পেমেন্টটা আছে এটা কিছুটা কমায় দেয়। এই কারণেই হচ্ছে এটা আসলে আমার কাছে খুবই অপছন্দের। তো আপনারা যদি কেউ এটার সঙ্গে পরিচিত থাকেন বা কেউ কাজ করে থাকেন, আপনারা ব্যক্তিগতভাবে করতে পারেন, বাট যদি কারোর জানার থাকে এই বিষয়ে, সেক্ষেত্রে আমি হয়তো আপনাদেরকে কোনো ইনফরমেশন সেভাবে দিতে পারবো না, কারণ এটা আমি আমার এটা আসলে অপছন্দের এবং আমি এটা নিয়ে কখনো ঘাটাঘাটি করি না। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি যেটা বলার ছিল। তো ডাটা এন্ট্রি কনসেপ্ট আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং কি, এই দুটার মধ্যে আসলে পার্থক্যটা কি সেটা। ফ্রিল্যান্সিং হচ্ছে যেটাকে বলা হয় মুক্ত পেশা বা স্বাধীন পেশা। এটাকে যদি একটু সহজভাবে বলতে যাই, সেটা হচ্ছে যে কোনো কোম্পানির অধীনে না থেকে, কোনো ব্যক্তি বা কোম্পানির অধীনে না থেকে যদি নিজের মতো করে স্বাধীনভাবে আমরা যদি কাজ করি, সেটাকে বলা হয় ফ্রিল্যান্সিং। যেমন আপনারা সবাই হয়তো এটার সঙ্গে পরিচিত যে বাসায় গিয়ে টিউশনি করানো, বা আমরা একটা সময় পড়েছি বাসায় এসে টিচাররা পড়ায়। তো এই যে পেশাটা, এটা কিন্তু ফ্রিল্যান্সিং, কারণ তারা কিন্তু কারোর অধীনে কাজ করে না, তারা কিন্তু কারোর চাকরি করে না, মানে 5টা 9টা, সরি, 9টা 5টা অফিসও করে না। তারা খুব স্বাধীনভাবে কিন্তু এই পেশাটা নিয়েছে এবং তারা কিন্তু পড়াচ্ছে খুব স্বাধীনভাবে। আপনি কিন্তু এখানে, আপনার কাছে কিন্তু সে ধরা না, সে যখন ইচ্ছা ছেড়ে দিতে পারে, যখন ইচ্ছা সে আপনার এটা আসতে পারে, পড়াতে পারে। তবে হ্যাঁ, একটা বিষয় থাকে যে সব কাজের মধ্যে কিছুটা রুলস থাকে, এটাই স্বাভাবিক, রুলস আপনাকে মানতে হবে কিছু। মানে আপনি সেটা ফ্রিল্যান্সিং করেন বা যাই করেন, যেটাই বলেন না কেন, কিছু রুলস থাকবে। যেমন সময়ের একটা রুলস থাকে, তো পড়া টিউশনের ক্ষেত্রে যেমন একটা সময়, নির্দিষ্ট একটা সময় রাখতে হয় যে এই সময় আপনি আসবেন। ঠিক আছে, কিন্তু আপনার আসার সময়টা ঠিক থাকলেও যাওয়ার সময় কিন্তু সবার ঠিক থাকে না। যার যত, যেমন আমার এই যে দেখেন, আমার কিন্তু শুরুটা কিন্তু সময় মতো করতে হবে। আমার 9টা বা 9:30 যখনই হোক, আমার শুরুটা কিন্তু সময় মতো করতে হবে, কিন্তু শেষটা কখন করবো এটা কিন্তু আমার কাছে, এটা কিন্তু আপনি নির্ধারণ করতে পারবেন না, তাই না? হ্যাঁ, অবশ্যই একটা লিমিট আছে, যে আমার এখানে বলা আছে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা। এখন মিনিমাম 1.5 ঘন্টা, সেখানে আমার যদি সমস্যা থাকে আমি 1 ঘন্টা নিতে পারি, এটা ভিন্ন বিষয় একদিন, কিন্তু প্রতিদিন কিন্তু আবার আমি উল্টাপাল্টা করতে পারবো না। তবে শেষটা যদি 1.5 ঘন্টা টাইম হয়, 1.5 ঘন্টার পরে আমি যদি 2 ঘন্টা 2.5 ঘন্টাও নিই, সেক্ষেত্রে কিন্তু আসলে এটা আপনি কিন্তু তেমন কিছুই বলতে পারবেন না, তাই না? কারণ আমার যতটুকু টাইম লাগবে, আমি একজন টিউশনি টিচারও কিন্তু এরকম এসে তার যতটা সময় লাগবে পড়ানোর জন্য, সে কিন্তু সেভাবেই সেই টাইম নিয়ে পড়ায়। ওখানে কিন্তু তার স্বাধীনতা আছে, কিন্তু আসার যে শুরু করার যে টাইমটা, এটা কিন্তু অনেক সময় সঠিক রাখতে হয়, কারণ এখানে টাইমিংটা একটু উল্টোপাল্টা হলে অন্য আরেকজনের তার কিন্তু সমস্যা হতে পারে। ওকে, তো এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা, আমরা সবাই জানি। আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা যারা কাজ করে তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার। ঠিক আছে, আর যে কাজটা, এই কাজটাকে বলা হয় ফ্রিল্যান্সিং। আর আউটসোর্সিংটা কি? আউটসোর্সিংটা হচ্ছে, একটা উদাহরণ দিয়ে বুঝাই, সেটা হচ্ছে যে ধরে নিলাম আপনার একটা কোম্পানি আছে, বা যে কোনো একজনের একটা কোম্পানি আছে বা একটা প্রতিষ্ঠান আছে। এখন এই প্রতিষ্ঠানে বা আপনি একটা বড় একটা কোম্পানিতে চাকরি করেন,
আপনার পজিশনটা বেশ বড় একটা পজিশন আছে। এখন বড় পজিশন বলি বা বড় একটা একটা দোকান বলি বা একটা যে কোনো ধরনের প্রতিষ্ঠানের কথাই বলি না কেন, প্রতিষ্ঠানে কোনো না কোনো একজনের কিন্তু একটা ভিজিটিং কার্ডের প্রয়োজন হতে পারে, বা যদি একটা কোম্পানি হয় সেই কোম্পানি দেখা যাচ্ছে একটা লোগোর প্রয়োজন হতে পারে। লোগো আপনারা সবাই জানেন লোগোটা কি। তারপরে আবার এমন হতে পারে যে একটা কোম্পানিতে যখন প্রায় মাঝে মাঝে আপনার বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, বিভিন্ন প্রতিষ্ঠানে যে অনুষ্ঠানগুলো হয়, বিভিন্ন অকেশনে যে অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানের জন্য হয়তো বা একটা ব্যানার ক্রিয়েট করা লাগতে পারে, ব্যানার তৈরি। এখন বর্তমান যুগে, আগে একটা সময় ছিল যে আপনার ভিজিটিং কার্ড করেন বা ব্যানার করেন যাই করেন, যে দোকানে গেলে রেডিমেড ওদের কিছু ডিজাইন থাকে, রেডিমেড মানে রেডি করা খুব নর্মাল ভাবে ওগুলো কিন্তু প্রিন্ট করা হতো। এখন আসলে যুগটা চেঞ্জ হয়েছে, এখন সব ডিজিটালাইজ। এখন সবাই কাজ জানে, সবাই মোটামুটি জানে যে কিভাবে কি করলে ভালো হয়। সবাই চায় নতুন, মানে খুব সংক্ষেপে একটা কনসেপ্টকে সবার সামনে তুলে ধরতে চায় সবাই। তো এই কাজগুলো করার জন্য কিন্তু গ্রাফিক্স এর সহযোগিতা নেওয়ার প্রয়োজন আছে। শুধু গ্রাফিক্স না, অন্যান্য যে সেক্টর আছে, যেমন একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইবেন, কিন্তু আপনার সুযোগ সুবিধা সেরকম থাকলে আপনি কিন্তু চাইবেন যে আপনার প্রতিষ্ঠানকে আপনি একটা ওয়েবসাইটের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়ার, তাই না? এখন এই কাজগুলো করার জন্য এটা কিন্তু সব, মানে এমন না যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেন যেটা আপনার সব সময় মেনটেন করতে হচ্ছে, বা এটা বারবার কাজ করতে হবে, ডেভেলপ মানে আপনার দেখা যাচ্ছে কিছু চেঞ্জ করতে হবে, প্রত্যেক দিন এটা চেঞ্জ করতে হবে, এরকম কিন্তু না। আপনার ওয়েবসাইট ক্রিয়েটের কাজটা একবার করে রাখবেন, এরপরে ভিতরে যে চেঞ্জ গুলো এগুলো নর্মালি আমরা করতে পারি, সবাই করতে পারি। ঠিক আছে। আবার যদি বলি লোগো ডিজাইন, আপনার কোম্পানির জন্য যে লোগোটা ডিজাইন করবেন এটা কিন্তু একবারই করবেন, মানে প্রতি মাসে 10 বার বা এক মাসের মধ্যে 10 বার 20 বার বা প্রতিদিন চেঞ্জ করবেন, প্রতিদিন ডিজাইন করবেন, এমন কিন্তু না, তাই না? তো এখন এই একটা লোগো ডিজাইন করার জন্য বা একটা ভিজিটিং কার্ড ডিজাইন করার জন্য আপনি আসলে একটা মানে এক মাসের স্যালারি দিয়ে একজন কর্মচারী কিন্তু রাখবেন না। আর একজন কর্মচারী রাখতে গেলে কিন্তু আপনাকে আসলে এক মাস হলে হয় না, কারণ একজনের যখন সে চাকরিতে আসবে তার অবশ্যই একটা টার্গেট থাকে, একটা আশা ভরসা করে আসে। আপনি নিয়ে এক মাস পর আবার ছেড়ে দিবেন, এটা কিন্তু আসলে মানে খুবই ডিফিকাল্ট একটা বিষয়, এবং আপনি এর জন্য সমস্যায় পড়বেন। এই জন্য এই কাজগুলো করানোর জন্য কি করতে হবে, আপনি বাইরে অন্য কোনো কোম্পানি দিয়ে, যে যারা এই কাজগুলো করে, হয়তো কোনো কোম্পানি থাকতে পারে, বিভিন্ন ফ্রিল্যান্সিং কিন্তু কোম্পানি আছে, ছোট ছোট ফার্ম আছে, সেই ফার্মের মধ্যে আপনার প্রজেক্টের বিভিন্ন বড় বড় প্রজেক্টের কাজ সবাই মিলে করে, এরকমও আছে। আবার ব্যক্তি বিশেষ, মানে এক একজন পার্সোনাল ভাবেও কাজ করে, এরকমও আছে। তো আপনি যে কোনো একজনের কাছ থেকে, বাইরে অন্য কোনো কোম্পানির কাছ থেকে যখন আপনি এই কাজটা করিয়ে নিলেন, এইটাকে বলা হয় আউটসোর্সিং। মানে আপনি আউটসাইড থেকে আপনার সোর্সটা কালেক্ট করেছেন, আপনার কাজের যে সোর্স সেটা আপনি বাইরে থেকে, আপনার কোম্পানির বাইরে থেকে এটা কালেক্ট করেছেন। ঠিক আছে। তো তার মানে আমার এখানে কি বুঝলাম, যে আপনি যাকে দিয়ে কাজটা করাচ্ছেন, মানে আপনি যে কাজটা করাই নিলেন, এটাকে বলা হয় আউটসোর্সিং। আর আপনি যে কাজ করতে দিচ্ছেন একজনকে, আপনি হচ্ছে একজন আউটসোর্সার। ঠিক আছে, আপনি হচ্ছে একজন আউটসোর্সার। আর যে আপনার কাজটা করে দিচ্ছে সে হচ্ছে একজন ফ্রিল্যান্সার। আর এই যে কাজের ধরনটা, এটাকে বলা হয় ফ্রিল্যান্সিং। আশা করি আপনারা দুইটার মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন। আচ্ছা, জি স্যার। এরপরে আমাদের যে যে কনসেপ্ট আছে সেটা হচ্ছে, আমরা সরাসরি চলে যাব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে। আপনাদের সবার ইনস্টল করা আছে কিনা, যদি না থাকে, আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি আমার কাছে 2007 সবগুলোই আছে, কিন্তু লাইসেন্স করা আছে 2007-এর লাইসেন্স সহ আমি দিতে পারবো। অন্যান্য গুলোর আসলে লাইসেন্স আমার কাছে নেই। আচ্ছা, মাইক্রোফোনটা সবাই অফ রাখুন। আচ্ছা, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি গুগল ড্রাইভের লিংকটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, আপনারা ওখান থেকে নিয়ে ইনস্টল করে নেবেন, অথবা আপনার চাইলে গুগল থেকে সার্চ দিয়ে ডাউনলোড করে নিতে পারেন, আপনি সহজেই পেয়ে যাবেন। ঠিক আছে। তো আপনারা যে কোনো ভার্সন ব্যবহার করতে পারেন, আমি 2007 ব্যবহার করছি। ওকে। স্যার আপনি গুগল ড্রাইভে দিয়ে দিয়েন। আচ্ছা, গুগল ড্রাইভের লিংকটা দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, আপনাদের এখানে তো অনেকেই আছেন, আপনারা এমএস ওয়ার্ডের কাজ মোটামুটি জানেন, এরকম কয়জন আছেন? সবাই কি জানেন নাকি কয়েক কিছু নতুন আছে? জানি স্যার। জি, মোটামুটি সবাই মোটামুটি জানি। হ্যাঁ, আমি মোটামুটি 75 জানি। আচ্ছা 75% জানা আছে আর কি। আচ্ছা আচ্ছা, মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মাধ্যমে আপনারা কখনো সিভি ডিজাইন করা, মডার্ন সিভি ডিজাইন করা, ডিজাইনের কাজ করেছেন কখনো? জানা আছে কি যেটার মাধ্যমে করা যায়? আচ্ছা, ঠিক আছে। স্যার আমি করেছিলাম। আছে, জানা আছে, কিন্তু করিনি কোনদিন। আচ্ছা, ঠিক আছে। আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড যেহেতু আপনার বেসিক থেকে জানবো, যদিও বেসিক থেকে কেন জানবো, কারণ এরপরে যখন এক্সেলে যাব, বা আপনার পাওয়ার পয়েন্ট আছে, বা গুগল ডক্স আছে, শিট আছে,
এগুলোর ক্ষেত্রে হয় কি যে বারবার একই টপিকস চলে আসে, মানে ওয়ার্ডে দেখা যাচ্ছে যে ফরম্যাটিং এর জন্য যে বিষয়গুলো আছে সেগুলো বারবার আসে, ঠিক আছে। এক্সেলও একই আছে, পাওয়ার পয়েন্টও একই। এখন প্রত্যেকটা জায়গায় তো আলাদা করে আসলে বারবার বোঝানো যায় না, এজন্য ওয়ার্ডটা আমরা মোটামুটি সঠিকভাবে শেষ করব, ঠিক আছে। শেষ করলে হবে কি বাকিগুলো আপনাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ওপেন করে নিই। ওপেন করার জন্য যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে আপনি যে কোনো ভাবে ওপেন করে নিতে পারেন। একটা প্রথমে আমি একটা অপশন দেখাই, সেটা হচ্ছে আপনাদের কিবোর্ডে যে উইন্ডো কি আছে, আপনার অল্টার এবং কন্ট্রোলের মাঝে আপনার যে উইন্ডো কিটা আছে ওইটাকে প্রেস করে ধরে আর বাটনটা প্রেস করবেন, ঠিক আছে। প্রেস করলে কি আসবে, রান মেনু আসবে। দেখেন এখানে একটা রান অপশন আসবে। এখান থেকে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে উইন ওয়ার্ড, ঠিক আছে। উইন ওয়ার্ড, WINWORD, ঠিক আছে। উইন ওয়ার্ড লিখে ইন্টার প্রেস করবেন অথবা এখান থেকে ওকে দিলে ওপেন হয়ে যাবে। ওকে, হ্যাঁ এটা আমার ওপেন হয়ে গেছে। আপনি এছাড়া আরো অন্যভাবে ওপেন করতে পারবেন। আপনি এখান থেকে আপনার ডেস্কটপের উপর মাউস পয়েন্টার রেখে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে এখান থেকে নিউ অপশন, নিউ থেকে আপনি এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে, মাইক্রোসফট অফিস ওয়ার্ড। এই যে অফিস ওয়ার্ড, এটা আপনি এখান থেকে ওপেন করে নিতে পারেন, ঠিক আছে। এছাড়া আপনি চাইলে এখানে আপনার যে সার্চ আছে, সার্চ বাটন আছে উইন্ডোজের আপনার স্টার্ট মেনুর পাশে, এখানে আপনি সার্চ করতে পারেন। এমএস ওয়ার্ড লিখবেন, এমএস ডাব্লিউ, আমি ডাব্লিউ পর্যন্ত লিখেছি, আপনার ওয়ার্ড লিখে নিতে পারেন। লিখলে এখানে চলে আসবে, এখান থেকে আপনি ওপেন করে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নিয়েছি। তো প্রথমে এটার সঙ্গে একটু পরিচিত হয়ে নিই। আপনারা হয়তো অনেকেই জানেন, তারপরে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে টোটাল যেটা আছে, টোটাল যে উইন্ডোটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ডকুমেন্টস, ঠিক আছে। এই টোটালটাকে ডকুমেন্টস বলা হয়। এবং আমরা যে এরিয়াতে কাজ করব, আমরা যেখানে লিখব বা আমাদের যে কন্টেন্ট অ্যাড করব, সেটাকে আপনার বলা হয় ওয়ার্কিং এরিয়া বা পেজ বলতে পারি, ঠিক আছে। এটাকে বলা হয় পেজ, ঠিক আছে। বা আমরা ওয়ার্কিং এরিয়াও বলতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার উপরে প্রথমে দেখেন এই যে গোল একটা বাটন আছে, এটাকে বলা হয় অফিস বাটন। আপনারা যারা আপডেট ভার্সন ব্যবহার করবে সেক্ষেত্রে আপনার অফিস বাটনটা পাবেন না। অফিস বাটনের পরিবর্তে আপনারা এই হোমের আগে এখানে ফাইল নামে একটা অপশন পাবেন, ঠিক আছে। ফাইলের মধ্যে সব অপশনই আপনি পেয়ে যাবেন, যেটা অফিস বাটনের মধ্যে আছে। এছাড়া এরপরে যেটা আছে, এই যে মেনুগুলো দেখতে পাচ্ছেন, হোম, ইনসার্ট, পেজ লেআউট, এটাকে বলা হয় হোম মেনু বার, ঠিক আছে। এটাকে বলা হয় মেনু বার। এবং প্রত্যেকটা মেনুর জন্য দেখেন আলাদা কিছু অপশন এখানে আপনি পেয়ে যাবেন, এটাকে বলা হয় রিবন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি যদি আসি যে পেজের উপরে এবং বাম পাশে দেখেন একটা স্কেল আছে, এই স্কেলটাকে বলা হয় রোলার, ঠিক আছে। স্কেলটাকে বলা হয় রোলার। আর আপনি যদি ডান দিকে খেয়াল করেন তাহলে এখানে যে বারটা দেখতে পাচ্ছেন এখানে, এটাকে বলা হয় স্ক্রল বার, ঠিক আছে। এছাড়া নিচে যদি আসেন, আপনার ডকুমেন্টস এর নিচে যদি একটু খেয়াল করেন, দেখেন এখানে আপনার কিছু অপশন আছে। এটাকে আসলে মূলত এই যে বারটা আছে নিচে, এটাকে বলা হয় স্ট্যাটাস বার। মানে স্ট্যাটাস বলতে আমরা কি বুঝি, যে আমরা কোন অবস্থায় আছে, আমাদের এখন কি অবস্থা, সেই অবস্থাটা যখন প্রকাশ করি এটা হচ্ছে স্ট্যাটাস, ঠিক আছে। তো এখানে আপনার যে পেজ থাকবে, এই পেজে আসলে পেজটা কি অবস্থায় আছে, এখানে কোনো লেখা আছে কিনা, কতগুলো আপনার পেজ এখানে আছে, কতগুলো ওয়ার্ড আছে, এই বিষয় সম্পর্কে সবকিছু আপনি জানতে পারবেন এই নিচে স্ট্যাটাস বারে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এছাড়া যদি নিচের দিকে আপনি নিচের ডান পাশে যদি খেয়াল করেন, তাহলে এখানে আপনি জুম ইন জুম আউট এর অপশনটা পেয়ে যাবেন। এখান থেকে আপনি চাইলে আপনার যে পেজ আছে সেটাকে আপনি জুম ইন জুম আউট করে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের পরিচিতি। তো আমরা এই পরবর্তী যে অপশন আছে সেখানে চলে যাই। আচ্ছা, 1 মিনিট একটু সময় দিবেন।
ওকে, প্রথমে আমরা অফিস বাটনে যাই। আচ্ছা, অফিস বাটনে ক্লিক করার পরে আমরা এখান থেকে প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে নিউ। এই নিউ থেকে আপনি এই যে ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, এরকম যদি আপনি নতুন আরেকটা ডকুমেন্ট নিতে চান, সেটা আপনি এখান থেকে নিউতে ক্লিক করে এখান থেকে দেখেন ব্ল্যাঙ্ক ডকুমেন্টস আছে, আপনি এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি ক্রিয়েট দিলে দেখেন নতুন আরেকটা ডকুমেন্ট, এই যে উপরে দেখেন ডকুমেন্টস 2 লেখা আছে। ডকুমেন্টস আপনি নাম্বার পেয়ে যাবেন। আপনি যদি কন্ট্রোল প্লাস এন যদি প্রেস করেন তাহলে আপনার নতুন ডকুমেন্টস ওপেন হবে। দেখেন আমি কন্ট্রোল প্লাস এন দিচ্ছি, নতুন ডকুমেন্টস আসতেছে। ঠিক আছে, তো আপনি এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এন। আচ্ছা, দিয়ে আপনি নতুন ডকুমেন্টস এভাবে নিয়ে নিতে পারেন। এরপর আছে ওপেন। ওপেন টা হচ্ছে আপনার যদি পুরনো কোনো ফাইলে আপনার নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি ওপেন থেকে নিয়ে নিতে পারেন। সেটা হচ্ছে আপনি ধরেন এটা আমি ওপেন করেছি, এখন আমি এখানে কাজ করব না, আমার পুরনো একটা ফাইল আছে সেখানে আমি কাজ করব। সেটার জন্য কি করতে হবে, ওপেনে আসবেন, কন্ট্রোল প্লাস ও শর্টকাট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফাইলটা যেখানে আছে আপনি সেখান থেকে এটা ফাইলটা নিয়ে আসবেন। ঠিক আছে, কারণ আমি এখান থেকে এটা নিব। ঠিক আছে, আমি এটা ওপেন করলাম, করলে দেখেন আমার এখানে আমার যে ফাইলটা ছিল সেটা এখানে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে সেভ এবং সেভ অ্যাজ। আচ্ছা, সেভ এবং সেভ অ্যাজ এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। সেভ এবং সেভ অ্যাজ কখন ব্যবহার করা হয়? সেভ ব্যবহার করা হয় যখন আপনার এই ফাইলটা পুরোপুরিভাবে কোনো এক নির্দিষ্ট একটা লোকেশনে একটা নাম দিয়ে সেভ করা থাকবে। এরপরে আপনি যখন এখানে কাজ করবেন তখন একটা অক্ষর যখন লিখবেন তখন সেটাই কিন্তু আপনার সেভ করতে হবে, কিছুক্ষণ পর পর সেভ করতে হয়, না হলে এই ফাইলটা যদি আপনি সেভ না করে কেটে দেন তাহলে কিন্তু যতটুকু আপনি সেভ করেননি ততটুকু কিন্তু আর পাবেন না। ঠিক আছে, এই জন্য এখান থেকে বারবার সেভ করতে হয়। তো এই যে যখন পুরোনো কোনো ফাইল আপনার সেভ করতে হয় বারবার, তখন আপনি সেভটা ব্যবহার করবেন। আর যখন যে কোনো ফাইল যখন প্রথমবার আপনি সেভ করতে যাবেন তখন আমরা সেভ অ্যাজটা ব্যবহার করি। ঠিক আছে, প্রথমবার আমি যদি সেভে ক্লিক করিও তাও আমার কিন্তু সেভ অ্যাজ আসবে। দেখেন আমার এই ফাইলটা কিন্তু সেভ করা নেই। ঠিক আছে, আমি যদি এখান থেকে সেভে ক্লিক করি, দেখেন আমি সেভে ক্লিক করছি। ক্লিক করলে দেখেন আমার যে ডায়লগ বক্সটা আসবে এখান থেকে, এটা দেখেন লেখা কি আছে, সেভ অ্যাজ। তার মানে আমার কিন্তু প্রথমবার সেভ করার জন্য অবশ্যই সেভ অ্যাজটা ব্যবহার করতেই হবে। ঠিক আছে, এছাড়া আমার কিন্তু শুধু সেভ দিলে কিন্তু কাজ হবে না। ওকে, আমি এখান থেকে যেহেতু সেভ অ্যাজ চলে আসছে, আমি এখানে সেভ অ্যাজ দিয়ে যে কাজটা আপনি করতে হয় সে প্রথমবার তো সেভ করবেনই, পরবর্তীতে যদি কখনো আপনার লোকেশন চেঞ্জ করতে হয় অথবা নাম চেঞ্জ করতে হয়, বা আপনার যে ফাইল কোন ধরনের ফরম্যাটটা আপনি সেভ করতে যাচ্ছেন এই ফরম্যাট যদি চেঞ্জ করতে হয় তাহলে আপনি এখান থেকে সেভ অ্যাজটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে সেভ করে দিই আমাদের যে সেভ। দেখেন এখন যদি আমি এখানে কিছু লিখি, লেখার পরে আমি যদি এখান থেকে দেখেন সেভ দিই, সেভ হয়ে যাচ্ছে। এখন কিন্তু কোনো ডায়লগ বক্স আসতেছে না, কারণ শুধু সেভ। আপনি এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এস। ঠিক আছে, আবার আমি যদি সেভ অ্যাজ দিই তাহলে কি হবে, আমি সেভ অ্যাজ দিলে দেখেন আসবে। আমি এখান থেকে কিন্তু চাইলে আমি নাম চেঞ্জ করতে পারি, লোকেশন চেঞ্জ করতে পারি, বা এখান থেকে ফরম্যাট চেঞ্জ করে নিতে পারি। ঠিক আছে, এগুলোর জন্য আপনি যতবার ইচ্ছা ততবার সেভ অ্যাজ ব্যবহার করে করতে পারবেন। কিন্তু নর্মালি যদি আপনি জাস্ট লেখাটা সেভ করতে চান তাহলে কিন্তু আর সেভ অ্যাজ এর প্রয়োজন নেই, আপনি শুধু সেভ ক্লিক করলেই হয়ে যাবে বা কন্ট্রোল এস প্রেস করলেই সেভ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে সেভ। স্যার জি আমার একটা কোশ্চেন আছে এখানে। জি জি বলেন। যে কোশ্চেনটা হচ্ছে যে সেভ অ্যাজ টাইপ, আমার ল্যাপটপে সেভ অ্যাজ টাইপে সেভ অ্যাজ পিডিএফ অপশনটা আসে না ডায়লগ বক্সে, এটা কিভাবে করা যায়? আচ্ছা, এটা আপনার একটু দেখা দিন। 2007? ইয়া 2007, হ্যাঁ। আচ্ছা, 2007 আসলে ডিফল্ট ভাবে সেভ অ্যাজ পিডিএফ অপশন নেই।
এটার জন্য আপনার সম্ভবত 500 কিলোবাইট বা সামথিং আশেপাশে একটা ছোট একটা ফাইল ডাউনলোড করে ইনস্টল করে নিতে হয়, ঠিক আছে? জি জি। আপনি হচ্ছে গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন যে আপনার সেভ এস পিডিএফ 2007 লিখে সার্চ দিলে আপনি ওখানে অপশন মাইক্রোসফটেরই আর কি অপশনটা পেয়ে যাবেন। মাইক্রোসফটের লিংক থেকে আপনি এটা ডাউনলোড করে নিন, ঠিক আছে? আর যদি লিংকের প্রয়োজন, লিংক যদিও নেই আমার কাছে, তারপরেও চাইলে ওটা খুঁজে বের করে দেওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, লিংকটা গ্রুপে দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, যদি পাই, আসলে আমার কাছে তো নেই, আমার কাছে। আচ্ছা স্যার, স্যার ওইটা আমার কাছে আছে, আমি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আপনি দিয়ে দিন তাহলে। ওকে, এরপরে হচ্ছে আমাদের প্রিন্ট। যদিও আমাদের প্রিন্টের কোনো কাজ নেই, তারপর আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে প্রিন্ট করতে পারেন। তো প্রিন্টে ক্লিক করলাম সরাসরি। আসলে প্রিন্ট করার জন্য এখানে যেটা আছে সেটা প্রথমে আপনি এখান থেকে প্রিন্টার সিলেক্ট করবেন। আপনি কোন এখানে প্রিন্টার কোনটা কিভাবে কি নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। মেইন যে অপশন আছে সেটা হচ্ছে নিচে, এখানে আছে পেজ রেঞ্জ। আপনি কতগুলো পেজ এখান থেকে সিলেক্ট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, মানে পেজ প্রিন্ট করবেন সেটা সিলেক্ট করতে হবে। তো প্রথমে আছে পেজ রেঞ্জে, প্রথমে যেটা আছে অল সিলেক্ট করা আছে। তো অল দিলে কি হবে, আমার যতগুলো পেজ থাকবে ততগুলো এখান থেকে প্রিন্ট হবে, ঠিক আছে? এরপর আছে একটা আছে কারেন্ট পেজ। এটা হচ্ছে আপনি যখন যে পেজে থাকা অবস্থায় প্রিন্ট ক্লিক করবেন সেই পেজটাকে বলা হয় কারেন্ট পেজ। আপনি যখন কারেন্ট পেজ দিয়ে প্রিন্ট দিবেন তখন শুধুমাত্র ওই পেজটাই প্রিন্ট হবে, ঠিক আছে? এরপরে একটা অপশন আছে পেজেস। এইখানে আপনি কাস্টম করে দিতে পারবেন, আপনি আপনার ইচ্ছা মতো পেজ আপনার প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে? এখানে কিছু সিস্টেম আছে যে কি সিস্টেমে আপনি এখানে লিখবেন। দেখেন এখানে এক্সাম্পল দেওয়াই আছে। আপনি যদি এমন হয় যে 1 থেকে 5 পর্যন্ত সবগুলো পেজ আপনি প্রিন্ট করবেন, তাহলে যেটা দিতে হবে 1 দিয়ে হাইপেন দিয়ে 5, ঠিক আছে? তাহলে আপনার 1 থেকে 5 পর্যন্ত একবারে প্রিন্ট হয়ে যাবে। আপনি যদি চান যে 1 নম্বর পেজ, 5 নম্বর পেজ, 10 নম্বর পেজ, 15 নম্বর পেজ বা 14 নম্বর পেজ, 13 নম্বর পেজ, এরকম আলাদা আলাদা প্রিন্ট করতে চান, কিন্তু আপনি আলাদা আলাদা একটা আছে যে আপনি বারবার একবার প্রিন্টে দিয়ে আবার ব্যাকে আসেন, এসে আবার ওই পেজে যান, গিয়ে প্রিন্ট করেন, এরকম হতে পারে। তো এটা না করে আপনি একবারে প্রিন্ট করতে পারবেন। সেটা কি, আপনি এখানে পেজ নাম্বারটা দিয়ে দিবেন। পেজ নাম্বার কিভাবে দিবেন, 1 দিলেন, দিয়ে কমা দিবেন, দিয়ে এরপরে 5, এরপরে কমা, এরপর আবার 7 বা 8 যেটাই দেন কমা, আবার এরকম একটার পরে কমা ব্যবহার করে আপনি কিন্তু এখানে যদি আপনি দিয়ে দেন তাহলে কি হবে, যে যে পেজ নাম্বার গুলো দিবেন সেইগুলোই শুধুমাত্র প্রিন্ট হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আপনি একটা পেজের কতগুলো কপি প্রিন্ট করতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেখেন এখানে আছে 1 দেওয়া আছে, আপনি চাইলে আরো বাড়ায় নিতে পারেন, ঠিক আছে? ওকে, দিয়ে আপনি ওকে দিলে প্রিন্ট হয়ে যাবে। আমার যেহেতু প্রিন্টার নেই তাই আসলে ওভাবে আর দেখানো সম্ভব না। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে এখানে এখানে আর আমাদের গুরুত্বপূর্ণ তেমন কিছু নেই, আমরা চলে আসবো পরবর্তী অপশনে। আমরা আজকে শেষ করব যেটা সেটা হচ্ছে হোম মেনুটা। শুধুমাত্র হোম মেনুটা আজকে শেষ করব। হোম মেনুটা ইজি আছে, যেহেতু প্রথম ক্লাস, আমরা হোম মেনুটা শেষ করে দিই। তো হোম মেনুতে আসার পরে প্রথমে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কপি, কাট এবং পেস্ট, ঠিক আছে? তো কপি, কাট, পেস্ট এগুলো আসলে আমার মনে হয় না আপনাদের জানার প্রয়োজন আছে। এগুলো একদম ইজি, শুধুমাত্র মাইক্রোসফট অফিস ওয়ার্ডে না, যে কোনো জায়গায় এটার প্রয়োজন হয়। আপনার যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে গেলে বা যারা ফোন ব্যবহার করেন তারা সবাই কিন্তু অপশনগুলো পেয়ে যাবেন। তো আমি এখান থেকে একটা অপশন দেখাবো, সেটা হচ্ছে পেস্টের মধ্যে, পেস্টের নিচে যে ড্রপ ডাউন অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এখানে একটা অপশন আছে পেস্ট স্পেশাল। এইটার কাজটা কি, এটা একটু দেখবো। আচ্ছা, এটার জন্য আমি একটা লেখা কপি করি। দেখেন এখান থেকে আমি কিছু লেখা কপি করে নিব। এখানে যে লেখাগুলো আছে, এখানে যে ফরম্যাটটা আছে এটা হচ্ছে এইচটিএমএল ফরম্যাট, ঠিক আছে? এটা নরমাল টেক্সট না। এখন আমি যদি এখান থেকে লেখা কপি করে নিই, এতটুকু লেখা দিলাম, বেশি করে এই লেখাটা নিলাম, নিয়ে এখন যদি আমি এখানে পেস্ট করি, দেখেন ওখানে যে সরি, দেখেন ওখানে যে ফন্ট সাইজটা ছিল এখানেও কিন্তু সেম সাইজটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে?
তো আমরা চাচ্ছি যে ওখানে যে এইচটিএমএল ফরম্যাটটা এটা আসবে না, কারণ কি একটা ওয়েবসাইট থেকে বা যে কোনো জায়গা থেকে যখন কোনো লেখা কপি করা হয় তখন ওই লেখার সঙ্গে যত ফরম্যাটিং অ্যাপ্লাই করা থাকে, যেমন ফন্ট সাইজ থাকবে, ফন্ট স্টাইল থাকবে, বোল্ড ইটালিক থাকতে পারে, বা ফন্টের কালার থাকতে পারে, এই যা যা আছে সবগুলো একসঙ্গে চলে আসে। এটা আমরা অনেকে আসলে বুঝি না যে এখানে কিন্তু শুধুমাত্র টেক্সট আসে না, আপনি যেটা কপি করছেন ওটা টেক্সটের সঙ্গে যতগুলো ফরম্যাটিং আছে সব কিন্তু চলে আসে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এখানে ওই ফরম্যাটিং এর কোনো লেখা পেস্ট করব না, আমি নর্মাল এটা কপি করেছে ঠিক আছে, কিন্তু আমি আপনার যে ফরম্যাটিং গুলো আছে সেগুলো ব্যবহার করবেন না, ঠিক আছে। তো এইটা কিভাবে করতে পারেন, তো এখানে সরাসরি এটা পেস্ট না করে, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পেস্ট যে অপশনটা আছে এখান থেকে পেস্ট স্পেশালে ক্লিক করবেন। আচ্ছা, তো এখানে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে পেস্ট স্পেশালে ক্লিক করার পরে দেখেন এইচটিএমএল ফরম্যাট এখানে সিলেক্ট করা আছে, আমি যেটা করব আনফরম্যাটেড টেক্সটে ক্লিক করে দেব। আনফরম্যাটেড টেক্সট দিয়ে এখান থেকে জাস্ট ওকে দিয়ে দেবো, দিলে দেখেন আমার লেখা কিন্তু এখন আর আগের মতো নেই, ঠিক আছে। আমি পেজটা বড় করলে দেখেন এই যে আমার লেখাটা কিন্তু এখন নর্মাল টেক্সট হয়ে গেছে, এখন এখানে যে সাইজটা ছিল 11 সেই ফন্টে এখানে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো আপনারা যখন কোনো জায়গা থেকে লেখা কপি করবেন তখন আপনারা এটা ব্যবহার করে পেজ থেকে পেস্ট স্পেশাল থেকে আনফরম্যাটেড টেক্সট সিলেক্ট করে ওকে দিলেই আপনার কোনো ধরনের ফরম্যাট ছাড়া নর্মাল টেক্সট এখানে প্লেন টেক্সট যেটা আছে সেটা এখানে পেস্ট হয়ে যাবে, ওকে। এরপরে আসবো ফন্ট অপশনে। ফন্টের মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ফন্ট স্টাইল। আপনার যদি ফন্ট স্টাইল পরিবর্তন করতে হয় তাহলে এখান থেকে করতে পারবেন। আপনার যদি ফন্টের প্রয়োজন হয় তাহলে আমি আপনাদেরকে একটা ফাইল দিয়ে দিব, এই ফাইল গুগল ড্রাইভে আপলোড করা আছে, ওখানে অনেক ফন্ট আছে, কয়েক হাজার ফন্ট এখানে আছে, আপনি চাইলে ওই ফন্ট গুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে, যদি কারোর কাছে ইনস্টল করা না থাকে তাহলে। আচ্ছা, তো এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনি ফন্ট আপনার চেঞ্জ করে ফন্ট স্টাইল চেঞ্জ করে নেবেন। তবে এটা চেঞ্জ করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে যে যতটুকু লেখায় চেঞ্জ করবেন ততটুকু আপনার পরিবর্তন করে নিতে হবে, ঠিক আছে। পরিবর্তন করার জন্য যতটুকু জায়গায় আপনি ফন্ট স্টাইল অ্যাপ্লাই করবেন সেটাকে আগে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখন আপনি এখান থেকে এই যে ড্রপ ডাউন আছে এখানে ক্লিক করুন। ক্লিক করলে দেখেন নিচে অনেক ফন্ট আছে, আপনি এখান থেকে যে কোনো একটা ফন্ট বেছে নেবেন। জি। তো এখানে আমরা দেখেন আমি যখন মাউস পয়েন্টার ধরছি এখানে কিন্তু একটা প্রিভিউ দেখতে পাচ্ছেন যে কি ফন্ট এখানে অ্যাপ্লাই হবে, ওকে, দেখেন প্রিভিউ দেখতে পাচ্ছি। তো আপনার এখান থেকে যেটা প্রয়োজন আপনি সেটা এখান থেকে নিয়ে নেবেন। আমি এটা ক্লিক করে দিলাম, দিলে দেখেন আমার উপরে ফন্ট স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, ফন্টের বিষয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে যেহেতু আমার এখানে সরাসরি এখন বাংলাটা নেই, এই জন্য আমি ওইভাবে দেখাতে পারছি না, কারণ বাংলায় কাজ আসলে ওইভাবে করা হয় না। তো আপনারা যদি কেউ বাংলায় কাজ করে থাকেন সেই ক্ষেত্রে একটা বিষয় ক্লিয়ার করে দিতে, এই ফন্ট আছে, ফন্ট হচ্ছে দুই ধরনের হয়। ফন্ট কিন্তু আপনার বিভিন্ন কোডের মাধ্যমে ক্রিয়েট করা হয়। তো আপনার এই ফন্ট দুইটা কোডে ক্রিয়েট করা হয়, একটা হচ্ছে ইউনিকোড আর একটা হচ্ছে এএনএসআই কোড। এএনএসআই যে কোডটা আছে এইটা ইন্টারনেটে সাপোর্ট করে না, ঠিক আছে, আর ইউনিকোড যেটা আছে সেটা ইন্টারনেটে সাপোর্ট করে, ওকে। আচ্ছা, এটা বিশেষ করে বাংলার জন্য সমস্যাটা হয়, অন্য আপনার ইংলিশে তেমন এই সমস্যাটা হয় না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসে আপনি যদি ফন্ট সাইজ বড় করতে চান তাহলে আপনি করতে পারবেন। ফন্ট সাইজ বড় করার তিনটা ওয়ে আছে, একটা হচ্ছে শর্টকাট আর দুইটা হচ্ছে এখানেই আছে। ফন্ট সাইজ বড় করার জন্য আপনার কিন্তু এখানেও লেখা বড় করে নিতে হবে, ঠিক আছে।
আচ্ছা, ফন্ট সাইজ বড় করার জন্য এটাকে আপনার মার্ক করে নিতে হবে। আমি এখানে মার্ক করে নিই, যতটুকু জায়গা আপনি বড় করবেন ততটুকু, আমি এতটুকু মার্ক করছি, ঠিক আছে। মার্ক করে এখানে দেখেন, এখানে এই যে পাশে যে ড্রপ ডাউন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখান থেকে আপনি সাইজ বড় করতে পারছেন। আমি কিন্তু প্রিভিউ দিই, আমি কিন্তু ক্লিক করছি না। আপনার যে সাইজ দরকার আপনি সেটা এখান থেকে করে নেবেন। কারণ আমি এখানে দিলাম 20 দিয়ে দিলাম, দেখেন এটা সাইজটা বড় হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি চাইলে এটা এর পাশে যে অপশন আছে দেখেন, এখানে একটা আছে গ্রো ফন্ট আর একটা আছে শ্রিঙ্ক ফন্ট, ঠিক আছে। তো আপনি এখান থেকেও কিন্তু চাইলে ছোট বড় করতে পারেন। দেখেন আমি গ্রোতে দিচ্ছি বড় হচ্ছে, শ্রিঙ্কে দিচ্ছি দেখেন ছোট হচ্ছে, ঠিক আছে। এছাড়া এটার যে শর্টকাট আছে সেটা হচ্ছে আপনার কন্ট্রোল প্লাস, আমি এটা লিখে দিই নিচে, এটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে। এটা হচ্ছে শর্টকাট, ওকে। উপরে যেটা আছে এটা দিয়ে ফন্ট সাইজ বড় করতে হয়, আর নিচে যেটা আছে এটা দিয়ে ফন্ট সাইজ ছোট করতে হয়, ঠিক আছে। এটা দিয়ে ফন্ট সাইজ ছোট করতে হয়। আচ্ছা, এরপরে আসবো নিচে। নিচে আসার পরে দেখেন এখানে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন আছে। আপনার যদি কোনো লেখাকে মোটা করতে হয় তাহলে আপনি এখান থেকে করতে পারবেন। এটাকে জাস্ট মার্ক করে নেবেন, মার্ক করার পরে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার পরে এখান থেকে বোল্ড, এই যে কন্ট্রোল প্লাস বি প্রেস করলেই এটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ওপেন মানে এটা মোটা হয়ে যাবে, ঠিক আছে। ধরুন আমি এটাকে মার্ক করা আছে, আমি এখান থেকে বোল্টে ক্লিক করছি, করলে দেখেন আমার যে লেখাটা ছিল সেটা কিন্তু এখান থেকে মোটা হয়ে গেছে। আবার যদি এটা অফ করতে হয় তাহলে এটাকে আবার সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করে নরমাল হয়ে যাচ্ছে। অথবা আপনি যদি শর্টকাট ব্যবহার করেন কন্ট্রোল প্লাস বি যদি প্রেস করেন তাহলে দেখেন বোল্ট হয়ে যাচ্ছে। আবার যদি কন্ট্রোল প্লাস বি দেন তাহলে এটা চিকন হয়ে যাচ্ছে, ওকে, নরমাল লেখা হয়ে যাচ্ছে। এরপর আছে যদি আপনি লেখাকে বাঁকানো করতে চান, একটু বাঁকা করতে চান, তাহলে আপনি এখান থেকে ইটালিকটা ব্যবহার করতে পারেন, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস আই, ঠিক আছে। কন্ট্রোল প্লাস আই। তো আমি এটাকে মার্ক করা আছে, মার্ক করে দেখেন এখান থেকে আমি যদি ইটালিক, এই যে বোল্ডের পাশে আছে ইটালিক, এখানে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন আমার যে লেখাটা ছিল সেটা কিন্তু এখন আর নর্মাল নেই, এটা এখন কিন্তু একটু বাঁকানো হয়ে গেছে, ওকে। আবার যদি এটা অফ করতে হয় তাহলে এটাকে মার্ক করে নিয়ে ইটালিকে ক্লিক করেন, ক্লিক করলে অফ হয়ে যাবে। অথবা এটার যে আপনার শর্টকাট আছে কন্ট্রোল প্লাস আই, আপনি এটা প্রেস করলে আবার অফ হয়ে যাবে, ওকে। এরপর আছে কোনো লেখার নিচে যদি আপনি আন্ডারলাইন ব্যবহার করতে চান সেটা করতে পারবেন, ঠিক আছে। আন্ডারলাইন ব্যবহার করার জন্য যে লেখাটুকুর নিচে আপনি আন্ডারলাইন ব্যবহার করবেন সেটাকে আপনি মার্ক করে নেবেন। মার্ক করার পরে এখান থেকে দেখেন আন্ডারলাইন, কন্ট্রোল প্লাস ইউ প্রেস করব, প্রেস করলে দেখেন এখান থেকে আমাদের একটা আন্ডারলাইন চলে আসছে। আপনারা বুঝতে পারছেন কিনা, এখানে কিন্তু প্রথম লাইনের নিচে একটা আন্ডারলাইন আছে, ওকে। এখন আন্ডারলাইনের বিষয়ে আরো কিন্তু অপশন আছে, এখানে চাইলে আপনি বিভিন্ন লাইন যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে মোর আন্ডারলাইন্সে যাচ্ছি, ক্লিক করার পর এখানে একটা ডায়লগ বক্স আসবে, আপনি এখান থেকে আরো কিন্তু চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। যেমন এখান থেকে আপনার স্টাইল চেঞ্জ করেন, এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, আপনি এগুলো চেঞ্জ করে নেন। সিলেক্ট, আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে এখান থেকে কিন্তু চাইলে একটা কালার দিতে পারেন, যে একটা বর্ডারটার একটা কালার আসবে, ঠিক আছে। এখান থেকে আমি দিয়ে দিলাম রেড কালার। দেখেন এখানে আপনি যে লাইনগুলো আছে এই লাইনগুলোর কালার কিন্তু আপনি চেঞ্জ করতে পারছেন, স্টাইল গুলো চেঞ্জ করতে পারছেন, আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। আচ্ছা, আপনি কালার কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এই যে এখানে বিভিন্ন কালার আছে, আপনি কালার গুলো কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। অবশ্যই এটাকে মার্ক করে নিতে হবে, মার্ক করার পরে আপনি এখানে আসেন, আসার পরে কালারে আসেন, আসার পরে এখানে যেটা প্রয়োজন হয় সেটা আপনি দিয়ে দেন। দেখেন আমার এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তো আপনি আসলে এখান থেকে হয়তো বুঝতে পারছেন কিনা। আচ্ছা,
এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রাইক থ্রো। স্ট্রাইক থ্রোটা কি? স্ট্রাইক থ্রোটা হচ্ছে যে আমরা যখন খাতা কলমে লিখি তখন আসলে আমরা কিন্তু মুছে দেওয়ার কোনো অপশন পাই না, ওখানে আমাদের কি হতো, হাতে কেটে দিতে হয়, অথবা দেখা যাচ্ছে যে পেন্সিল বা এগুলো দিয়ে যদি লেখেন সেক্ষেত্রে আপনি রবার দিয়ে মুছে দিতে পারছেন, কিন্তু কলম দিয়ে লিখলে এটা কিন্তু মুছে যায় না। ঠিক আছে, এখন আমাদের অনেক সময় এখানে এই যে বিভিন্ন ধরনের ফাইল গুগল ডক, এমএস ওয়ার্ডে অনেক সময় হতে পারে যে আপনার কোনো লেখা ভুল থাকতে পারে। তো একটা আছে যে আপনি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলেন বা এমনি ডিলিট করে দিলেন, কিন্তু কেউ যদি আপনাকে বলে যে কোথায় কোথায় ভুল আছে সেটা আপনাকে দেখাই দিতে হবে। ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে স্ট্রাইক থ্রোটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, স্ট্রাইক থ্রো ব্যবহার করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই মার্ক করে নিতে হবে যতটুকু জায়গায় আপনি করবেন। আমি এতটুকু জায়গা মার্ক করে নিলাম, মার্ক করে এখান থেকে স্ট্রাইক থ্রো, এই যে দেখেন আন্ডারলাইনের পাশে আছে স্ট্রাইক থ্রো, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন আমার এই যে লেখাটা আছে দেখেন, ওকে, দেখেন এই লেখার মাঝখান থেকে একটা দাগ চলে আসছে। ঠিক আছে, আপনি চাইলে এরকম স্ট্রাইক থ্রো ব্যবহার করতে পারেন, মানে আমার এই লেখাটা কেটে দেওয়া। ঠিক আছে, বিভিন্ন আপনার রেস্টুরেন্টে এরকম আচ্ছা, বিভিন্ন সাইডে আপনি দেখতে পারবেন যে এরকম আপনার কিছু কিছু লেখা থাকে, বিশেষ করে আপনার ই কমার্স সাইট গুলোতে দেখবেন যে আপনার যে প্রাইস দেওয়া থাকে, প্রাইস দেখবেন দুইটা থাকে, একটা দেখা যাচ্ছে এরকম স্ট্রাইক থ্রো দিয়ে কেটে দেওয়া থাকে। ঠিক আছে, তো আপনার যদি কোনো জায়গায় এরকম ব্যবহার করতে, শুধুমাত্র প্রাইসের ক্ষেত্রে না, বিভিন্ন জায়গায় থাকে যে কোনো লেখা যদি বাদ দিয়ে দিতে হয় তাহলে সেটাকে এরকম স্ট্রাইক থ্রো দিয়ে কেটে দেওয়া হয়। ঠিক আছে, আপনার যদি কখনো দরকার হয় এটা ব্যবহার করতে পারেন। Okay? আচ্ছা, এরপরে এখন যেটা দেখবো সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। আমরা যে ম্যাথমেটিক্যাল টার্মের জন্য আপনার বা আপনার যে স্কয়ার পজিশনে যদি কখনো কিছু লিখতে চাই, যে কোনো একটা ক্যারেক্টারে স্কয়ার পজিশনে আমরা কিছু লিখবো, অথবা ক্যারেক্টার নিচের দিকে কিছু লিখবেন, বিশেষ করে আপনারা জানেন যে আপনার যে ম্যাথে বা যে কোনো জায়গায় ভ্যালু ভ্যালু যখন থাকে, দেখা যাচ্ছে দুইটা ভ্যালু থাকে একই রকম, দেখা যাচ্ছে সময় থাকে দুইটা সময়। ঠিক আছে, তো এটাকে আমরা কিভাবে পার্থক্য করি, বা কেমিস্ট্রি বা ফিজিক্স যদি কেউ করে থাকেন বিভিন্ন ক্ষেত্রে, সেখানে দেখবেন যে আপনার যে মৌলের যে নামগুলো থাকে, অণু পরমাণু, এগুলোর যে সংকেতটা আছে বা এটার নাম্বারটা আছে, এটা কিন্তু নিচে দিতে হয়। যেমন আমরা জানি অক্সিজেনে O2, ওই টু যেটা আছে এটা কিন্তু ওর নিচের দিকে আছে, এটা কিন্তু উপরে বা সোজাসুজি নেই। ঠিক আছে, এটা নিচে দেওয়া আছে। তো এরকম যদি উপরে নিচের পজিশনে যদি কোনো কিছু লিখতে হয় সেক্ষেত্রে আপনি সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, ধরেন এই যে এ লিখলাম, এটার উপরে আমি স্কয়ার পজিশনের যে কিছু একটা লিখতে যাচ্ছি, সেটার জন্য যেটা করতে হবে, আপনি জাস্ট কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ধরে প্লাস যে বাটনটা আছে এটা প্রেস করবেন। করলে কি হবে, আপনার এটা সাবস্ক্রিপ্টটা অন হয়ে যাবে, মানে আপনার কার্সর পয়েন্টটা নিচের দিকে চলে যাবে। ঠিক আছে, দেখেন এটা এখন নিচের দিকে চলে আসছে। এখন আমি যদি 2 দিই বা 3 দিই, যাই দিই, 5 দিই, দেখেন আমার যে পজিশনটা আছে এটা কিন্তু নিচে, এটা কিন্তু এখন সমান সমান নেই। আমি যদি এবার এটাকে নরমাল করতে চাই তাহলে আবারও যেটা দিয়ে আপনি অন করেছেন সেটা আবার ক্লিক করবেন। ঠিক আছে, কন্ট্রোল প্লাস প্লাস করলে দেখেন আবার আগের মতো হয়ে গেছে। এরপরে হচ্ছে আপনি যদি সুপারস্ক্রিপ্ট পজিশনে যদি কিছু লিখতে চান সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস। ঠিক আছে, এটা প্রেস করতে হবে, অথবা আপনি এখান থেকে এই যে সুপারস্ক্রিপ্ট আছে এই পাশে আছে সাবস্ক্রিপ্ট, আপনি এখানে ক্লিক করলে ওপেন হবে। আচ্ছা, এখান থেকে আমি এখানে যদি এখন লিখি, ধরেন এখানে 2 দিলাম, তো এই 2টা দেখেন স্কয়ার পজিশনে চলে গেছে। ঠিক আছে, এটাকে যদি আপনি নরমাল করতে চান তাহলে আপনি কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস দিলে আবার দেখেন আবার আপনার নরমাল লেখার যে কার্সর পয়েন্ট সেটা নরমাল হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এখানে আমি আপনাদেরকে একটা কাজ দেখাই, সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় দেখবেন যে কিছু কিছু লেখার ক্ষেত্রে লেখার উপরে বা নিচে বা যে কোনো এক জায়গায় লেখা থাকে, আপনার আরটাকে অথবা সিটাকে রাউন্ড শেপ দিয়ে করে দেওয়া থাকে, রাউন্ড শেপ।
ঠিক আছে, রাউন্ড শেপ দেওয়া থাকে। তো এইটা আপনি কিভাবে করবেন, এখানে কিন্তু আপনি করতে পারেন। হ্যাঁ, এটা আইকনের মধ্যে আপনি পেয়ে যাবেন, কিন্তু এটা কিন্তু এখান থেকেও করা সম্ভব। সেটা কি, আমি প্রথমে একটা লেখা লিখি, যে বেশিরভাগ জায়গায় যে লেখাটা থাকে সেটা হচ্ছে কপিরাইট। এটা লেখার পরে দেখবেন অনেক জায়গায় আর থাকে, অনেক জায়গায় সি থাকে। তো এই দুইটাই আপনার একই সিস্টেমে দিতে হয়। এটা দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দিয়ে আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিলে দেখেন অটোমেটিক আরটা স্কয়ার পজিশনে চলে গেছে এবং রাউন্ড শেপ নিয়ে নিয়েছে। ঠিক আছে, এরপরে যদি সিটাকে যদি করতে হয় তাহলে সেম ভাবে আপনি করতে পারবেন। সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট সি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেখেন সিটা রাউন্ড শেপ হয়ে গেছে। এখন এটা যদি উপরে নিতে হয় তাহলে কি করবেন, জাস্ট এটাকে আপনি সিলেক্ট করে নেন, সিলেক্ট করে অথবা সাবস্ক্রিপ্ট করতে হয়, সিলেক্ট করে আপনি কন্ট্রোল প্লাস প্লাস দেন এটা নিচে, অথবা আপনি যদি কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস দেন তাহলে এটা উপরে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন যে সি এবং আর কে যদি একটা রাউন্ড শেপের মধ্যে নিতে হয় তাহলে আপনি এভাবে দিতে পারেন। ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এরপরে আর বা সি যেটাই দেন দিবেন, দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন, দিলে এটা রাউন্ড শেপ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কেস। আপনি চাইলে আপনার যে প্যারাগ্রাফ আছে, আপনার যে লেখাটা আছে সেই লেখা আপনি কেস গুলো চেঞ্জ করতে পারেন। প্রথম একটা আছে লোয়ার কেস। ঠিক আছে, প্রথমে আছে লোয়ার কেস। আমি যদি লোয়ার কেসটা দিই তাহলে কি হবে, প্রত্যেকটা অক্ষর ছোট হাতের হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা অক্ষর ছোট হাতের হয়ে যাবে। আর যদি এখান থেকে আপার কেস দেন তাহলে প্রত্যেকটা অক্ষর বড় হাতের হয়ে যাবে। ওকে, আমি এখানে আপার কেস দিচ্ছি, দেখেন প্রত্যেকটা অক্ষর বড় হাতের। আরেকটা অপশন আছে সেটা হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, মানে প্রত্যেকটা ওয়ার্ডের শুরুর প্রথম যে অক্ষরটা আছে সেটা বড় হাতের হবে, এর পরের গুলো ছোট হাতের হবে। আর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে টগল কেস। এটা কি হবে, যে এর উপরেরটা ঠিক বিপরীত, মানে আপনার প্রত্যেকটা ওয়ার্ডের শুরুর যে অক্ষরটা আছে সেটা হচ্ছে আপনার বড় হাতের হবে। আর আপনি যদি টগল কেস ব্যবহার করেন তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে আপনার ছোট হাতের হবে, বাকিগুলো বড় হাতের হবে। ঠিক আছে, ক্যাপিটালাইজ ওয়ার্ডের যে বিষয়টা ছিল যে প্রথম অক্ষরটা বড় হাতের হয়, আর এখানে প্রথম অক্ষরটা ছোট হাতের হবে, বাকিগুলো বড় হাতের, ঠিক উল্টাটা হবে। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে ফন্টে যদি আপনি কালার করতে চান সেটা আপনি করতে পারবেন, অথবা ফন্টের নিচে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো হাইলাইটস কালার দিতে চান সেটাও আপনি দিতে পারবেন। সেটা কোন জায়গা থেকে দিবেন, এটাকে আপনি মার্ক করে নেবেন কালার দেওয়ার আগে। মার্ক করে দেখেন এখানে প্রথমে আছে এই যে কেসের পরেই দেখেন আছে, এটা হচ্ছে টেক্সট হাইলাইটস কালার বা ব্যাকগ্রাউন্ড কালার বা ফিল কালার বলতে পারি। ঠিক আছে, তো এখানে আপনি ক্লিক করবেন, সরাসরি এটার উপরে ক্লিক না করে পাশে যে মেনুটা আছে ড্রপ ডাউন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর এখান থেকে আপনার যে কালারটা দরকার আপনি সেই কালারটা এখান থেকে নিয়ে নিতে পারেন। ওকে, আমি এটা সিলেক্ট করে দিই, এটা সিলেক্ট করে দিলাম, দেখেন আমার এখানে কিন্তু কালার চলে আসছে। ঠিক আছে, এরপরে যদি আপনি ফন্টে যদি কালার করতে চান সেটা আপনি করতে পারবেন। ফন্টের কালারটা করবেন কোন জায়গায়, যেখানে আপনি হাইলাইট কালারটা ব্যবহার করেছেন এর পাশে আছে ফন্ট কালার। আপনি এখানে আসবেন, আসার পর এটা সিলেক্ট করে নেবেন অবশ্যই। আচ্ছা, এটাকে সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পরে এখান থেকে যেটা করতে হবে, এই যে এ চিহ্ন দেওয়া আছে, কালারটা আছে ফন্ট কালার, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখেন অনেকগুলো কালার আছে, আপনি এখান থেকে যে কোনো কালার আপনি বেছে নিতে পারেন। আমি এখানে সাদা কালারটা দিয়ে দিই, সাদা কালার না, এই কালারটা দেবো। দেখেন এই যে আমার এখানে কিন্তু টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আপনারা যদি এরকম টেক্সট কালার অথবা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয় আপনারা করতে পারবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ঠিক এই টেক্সট কালারের উপরে দেখেন ক্লিয়ার ফরম্যাটিং বলে একটা কথা আছে। তো আপনার যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসে আপনার কতগুলো ফরম্যাট অ্যাপ্লাই করা আছে সেই ফরম্যাটটা আপনি চাইলে কিন্তু মুছে দিতে পারেন। ঠিক আছে, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারটা ছাড়া, এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটা ছাড়া অল সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে এরপর আপনি এখানে ক্লিয়ার ফরম্যাটিং এ ক্লিক করবেন। ঠিক আছে, করে কি হবে, আমার যে টেক্সট বা যা কিছু ছিল সব আবার আগের মতো হয়ে গেছে।
জাস্ট প্রথমে যেখানে আমি হাইলাইট কালারটা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু রয়ে গেছে। এটা যতবারই আমি দিয়ে গেলাম এটা কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? হাইলাইট কালারটা সে রাখো। আচ্ছা, তো এই হাইলাইট কালারটা যদি আপনার উঠাতে হয় তাহলে যেটা করতে হবে, এখান থেকে কিন্তু আমরা ক্লিয়ার ফরম্যাটিং দিলে হাইলাইট কালারটা কিন্তু যায়নি, ঠিক আছে? দেখেন আমি আবারও ক্লিক করছি, এটা কিন্তু সিলেক্টেড। আমি আবার দেখেন ক্লিয়ার ফরম্যাটিং, এখানে ক্লিক করলাম, ক্লিক করলে সব ফরম্যাটিং চলে যায়, সব চলে গেছে, কিন্তু এটা যায়নি। এটা অফ করতে হয় কিভাবে করবেন? যতটুকু জায়গায় হাইলাইটস করা করা আছে ততটুকু জায়গায় আপনি সিলেক্ট করে নেন, শুধুমাত্র ততটুকু জায়গা করে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা যেখান থেকে দিয়েছিলাম এখানে আবারও ক্লিক করেন, ক্লিক করে এই যে নিচে একটা অপশন আছে দেখেন নো কালার, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে কি হবে দেখেন আমার যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা ছিল সেটা কিন্তু এখান থেকে চলে গেল। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা যাব প্যারাগ্রাফে। প্যারাগ্রাফের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আপনার লিস্ট। আপনি যদি লিস্ট আকারে কিছু লিখতে চান তাহলে এখান থেকে লিখতে পারবেন। প্রথমে আছে বুলেট লিস্ট, এরপর আছে নাম্বার লিস্ট। তাই বুলেট লিস্ট দেখায়, বুলেট লিস্ট বলতে এখানে বিভিন্ন ধরনের সিম্বল নিয়ে লিস্ট তৈরি করা। এখানে অনেকগুলো সিম্বল আছে, আপনি এখান থেকে নিজের মতো করে সিম্বল নিয়ে আসতে পারবেন। এই যে সিম্বল আছে এর বাইরে আরো সিম্বল চাইলে নিয়ে আসতে পারবেন। কিভাবে? এটা আনার জন্য যেটা করতে হবে, আচ্ছা আমি এখানে একটা লিস্ট ক্রিয়েট করি, এখান থেকে আমি লিস্ট করব। তো আমি এখানে বুলেট লিস্ট আছে, আপনি যে কোনো বুলেট চুজ করে নিতে পারেন। আর যদি চান যে না এর বাইরে অন্য বুলেট নেবেন তাহলে আপনি এখানে ডিফাইন নিউ বুলেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা নতুন একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে প্রথমে একটা অপশন আছে দেখেন সিম্বল, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখেন বিভিন্ন ধরনের সিম্বল আছে, এই যে আর সি লিখেছিলাম সেটা কিন্তু এখানেও আছে। তো আপনি এখান থেকে যেটা দরকার হবে সেটা সিলেক্ট করে নেবেন। আসলে এই যে সিম্বল গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফন্ট থেকে আসে, ঠিক আছে? তো সব ফন্টের মধ্যে কিন্তু এই সিম্বল গুলো থাকে না, মূলত আপনার নির্দিষ্ট কিছু ফন্ট আছে, এই ফন্টের মধ্যে আপনি সিম্বল গুলো পাবেন। তার মধ্যে সবথেকে ভালো যে ফন্ট আছে সেটা হচ্ছে আপনার ওয়েবডিংস, এরপর আরেকটা আছে উইংডিংস, আরেকটা হচ্ছে আইকমন, ঠিক আছে? এই তিনটার মধ্যে আপনি পেয়ে যাবেন। ওকে, এই যে তিনটা ফন্ট আমি নাম লিখেছি, একটা হচ্ছে ওয়েবডিংস, আরেকটা হচ্ছে উইংডিংস, আরেকটা হচ্ছে আইকমন। এই তিনটা ফন্ট আপনার যদি না থাকে তাহলে আপনি ইনস্টল করে নেবেন। ওকে, যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন। আর আমি যে ফন্টের যে ফাইলটা দিব ওটার মধ্যে এগুলো আছে, ঠিক আছে? ওগুলো ইনস্টল করলেও হয়ে যাবে। আচ্ছা, তো আমি এখানে লিস্টে চলে আসি, ধরেন এটাকে আমি লিস্ট করে নিব, এটাকে আমি সিলেক্ট করে নিই, করে এবার বুলেট লিস্টে আসে, এখান থেকে ডিফাইন নিউ বুলেটস, ওই লিস্ট নিয়েও আপনি কাজ করতে পারেন। তো আমি নতুন একটা বুলেট নিয়ে আসি, সিম্বলে ক্লিক করি, ক্লিক করে এখান থেকে আমি সার্চ দিব, আইকমন সার্চ দিই, ঠিক আছে? আইকমনের মধ্যে এই দেখেন আইকমন, ওকে, এখানে দেখেন অনেক ধরনের আইকন আছে, বিভিন্ন ধরনের সিম্বল আছে, আপনি যদি সিম্বল নিতে চান নিতে পারেন। তো আমি এখান থেকে একটা সিম্বল নিয়ে নিই, সেটা হচ্ছে এটা। ওকে, এটা সিলেক্ট করলাম, করে জাস্ট ওকে, ওকে দিতে হবে এবং এখান থেকে ওকে দেবো দিলে দেখেন আমার যে বুলেট লিস্টটা, এই লিস্টে আমার যে আইকনটা সিলেক্ট করেছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? এই যে আপনি যদি এই লিস্ট যদি পরে আরো বাড়িয়ে নিয়ে কাজ করতে চান তাহলে জাস্ট ইন্টার প্রেস করবেন, করে এখানে আপনার যেটা লেখা সেটা লেখেন, ঠিক আছে? দেখেন ইন্টার দিলেই আপনার লিস্ট কিন্তু নিচে বাড়তে থাকবে। আপনি যদি এটা অফ করতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টার দুইবার প্রেস করবেন, দুইবার প্রেস করলে দেখেন আবার নরমাল হয়ে গেছে। এখন কিন্তু আপনি প্যারাগ্রাফ স্টাইলে লিখতে পারবেন, এখানে কিন্তু এখানে আর বুলেট আসবে না, ঠিক আছে? আপনার যদি আবার প্রয়োজন হয় তো আপনি এখান থেকে আবারও নিয়ে নিতে পারবেন। এরপর আছে নাম্বার লিস্ট, এটা এবং নাম্বার লিস্টের কাজ সেম, এখানে শুধু বিভিন্ন আইকন আসছে, আর নাম্বার লিস্টের কাছে বিভিন্ন ধরনের নাম্বার আসবে, ঠিক আছে? নাম্বার,
আমি এখানে নাম্বার লিস্টে যাই, যাওয়ার পর দেখেন এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, আপনি যদি কোনো ফরম্যাট নিতে পারেন। আমি এখান থেকে প্রথমটাই নিয়ে নিই। আচ্ছা, এটা নিয়ে নিলাম, দ্বিতীয়টা নিয়ে দেখেন এখানে আমার লিস্ট চলে আসে। এখানে আমি যদি লিখি এ ইন্টার, বি বি 2 আসবে, বি দিলাম, সি, এই দেখেন এভাবে করে লিস্ট আকারে 1 2 3 এভাবে সিরিয়াল নাম্বার অনুযায়ী এখানে কিন্তু আপনার লিস্ট আসতেই থাকবে। ঠিক আছে, আপনার যদি শেষ করতে হয় জাস্ট ইন্টার 2 বার প্রেস করলেই এটা চলে যাবে। আবার যদি শুরু করতে হয় তাহলে কি করবেন, জাস্ট এই যে লাস্ট শেষ করেছেন সেখানে কার্সর পয়েন্টটা আপনি নিয়ে আসেন। এই যে দেখেন নিয়ে আসলাম, নিয়ে এসে এবার ইন্টার দিলে আবারও নাম্বার লিস্ট শুরু হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা যদি করতে হয় তাহলে এখান থেকে আমি দেখাই, ধরেন এই যে লেখাটা এটা আমার এখন বাম সাইডে আসে, আমি যদি চাই এটা ডান দিকে নিয়ে আসবো অথবা মাঝখানে নিয়ে আসবো, তাহলে আমি এখান থেকে অ্যালাইনমেন্ট করে নিতে পারি। প্রথমে মাঝখানে নিয়ে যাই লেখাটাকে, দেখেন অ্যালাইনমেন্ট সেন্টার, কন্ট্রোল প্লাস ই প্রেস করলে এটা মাঝখানে চলে আসবে, এটা হচ্ছে সেন্টারের শর্টকাট। আমি অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম, করে দিলে দেখেন আমার এই লেখাটা একেবারে মাঝখানে চলে আসছে। এটাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। আপনি যে কন্টেন্ট বা যে লেখাটা অবজেক্টকে অ্যালাইনমেন্ট করবেন সেটা কিন্তু অবশ্যই সিলেক্ট থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা সিলেক্ট করে নিয়েছি। এরপরে এটা দেখেন সেন্টারে, আমি যদি চাই এটা ডান পাশে যাবে তাহলে ডান, রাইট অ্যালাইনমেন্ট কন্ট্রোল প্লাস আর, আর লেফট অ্যালাইনমেন্ট হচ্ছে কন্ট্রোল প্লাস এল। ঠিক আছে, তো এটা আপনি ব্যবহার করলে দেখেন ডান বাম অথবা মাঝখানে আপনি নিতে পারছেন। আরেকটা আছে জাস্টিফাই। জাস্টিফাইটা বুঝতে হলে আমরা প্যারাগ্রাফ দিয়ে বুঝি। দেখেন এখানে আমার যে লেখাটা আছে, এই যে লেখাটুকু এতটুকু বলি, এতটুকু মার্ক করে নিলাম। মার্ক করার পরে দেখেন এখানে আমার যে স্টার্টিংটা আছে এটা সব লাইনটাই শুরু, যেখানে যে শেষটা আছে শেষে কিন্তু দেখেন এলোমেলো আছে, এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট আছে। আপনি যদি সেন্টার দেন তাহলে মাঝ বরাবর হবে। ঠিক আছে, মাঝ বরাবর লেখাটা হবে, দেখেন মাঝখান বরাবর, মানে যেখানে শুরু হয়েছে সেখানেই শেষ হয়েছে এরকম। আচ্ছা, আরেকটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট কন্ট্রোল প্লাস আর, এটা যদি দেন তাহলে কি হবে, আমাদের এর আগের বার শুরুতে সোজা ছিল, এখন দেখেন শেষের দিকটা সোজা, শেষে যেখানে শেষ হয়েছে সেটা একেবারে সোজা আছে, এখানে কোনো এলোমেলো নেই, কিন্তু শুরুর দিকটা দেখেন এলোমেলো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাইটা কি, জাস্টিফাইটা হচ্ছে দুই দিকেই সমান থাকবে। জাস্টিফাই করে দিলাম, দেখেন দুই দিকেই সমান। ঠিক আছে, ওকে। এরপরে আছে ইনডেন্ট। আচ্ছা, ইনডেন্টটা কি, ইনডেন্ট হচ্ছে আপনার এক ট্যাব যদি আপনি প্রেস করেন, একটা ট্যাব যদি প্রেস করেন তাহলে যতটুকু দূরত্বে এটা যাবে, দেখেন আমি একটা ট্যাব প্রেস করলে আমার যে কার্সর পয়েন্টটা এটা এখানে চলে আসছে, এতটুকু হচ্ছে এক ট্যাব পরিমাণ স্পেস। ঠিক আছে, তো আমরা এখান থেকে যদি ট্যাব দিয়ে এরকম জায়গা ফাঁকা করে নিয়ে কাজ করতে চাই করতে পারি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা অনেক ধরনের সমস্যা করে। সমস্যা কেমন, ধরেন আমি এখানে লিখবো নাম্বার, লিখলাম, ঠিক আছে, লিখে আমি দ্বিতীয় লাইন থেকে লেখা শুরু করব। হ্যাঁ, আমি এখানে কি করলাম, ইন্ডেন্ট ব্যবহার করলাম। ইন্ডেন্ট ব্যবহার করার পরে দেখেন কার্সর পয়েন্টটা সামনে চলে আসছে। ঠিক আছে, কারণ আমি যদি ইন্ডেন্ট ব্যবহার না করি তাহলে কি হবে, আমি ট্যাব ব্যবহার করি, ট্যাব ব্যবহার করে যদি ইন্টার দিই, ঠিক আছে, দেখেন আমি এখানে ট্যাব দিলাম, দিয়ে ধরেন এ লিখলাম বা এখানে নাম্বার লিখবো, যেমন লিখলাম। লেখার পরে আমি যদি এখন ইন্টার দিই তো দেখেন আমার যে কার্সর পয়েন্ট এটা শুরুতে চলে আসতেছে, কিন্তু এটা কিন্তু ট্যাব দিয়ে আমি সামনে নিয়ে নিয়েছিলাম, কিন্তু আমি যদি ইন্ডেন্ট ব্যবহার করি তাহলে কিন্তু এরকম শুরুতে আর আসবে না। ঠিক আছে, আমি ইন্ডেন্টটা ব্যবহার করি, দেখেন এখানে করছি এই লাইনে আমি ইন্ডেন্টটা, একটা আছে ইনক্রিজ ইন্ডেন্ট আর একটা আছে ডিক্রিজ, আমি ইনক্রিজ করে দিচ্ছি, দেখেন ইনক্রিজ করে দিলাম। এখন যদি আমি লিখি লিখলাম ইন্টার দিলে দেখেন আমার কার্সর পয়েন্ট কিন্তু এখন আর সামনে আসতেছে না, এই যে এখানে শুরুতে কিন্তু আসতেছে না,
যেখানে আমার ইন্ডেন্ট করা আছে সেখান থেকেই কিন্তু শুরু হচ্ছে প্রত্যেকটা লাইন। আপনাদের যদি ইন্ডেন্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা ইন্ডেন্টটা ব্যবহার করতে পারেন। এছাড়া আমি যে ইন্ডেন্ট বাড়ায় দিয়েছি আমি চাইলে কিন্তু কমাতে পারবো, এটা আবার শুরুতে নিয়ে নিতে পারবো। এটা মার্ক করে নিয়ে ডিক্রিজ ইন্ডেন্টে ক্লিক করেন, ক্লিক করলে এটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, Okay. দেখেন এভাবে আপনি বাড়াইতে পারবেন অথবা এই ডিক্রিজ দিয়ে এভাবে কমাতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে লাইন স্পেসিং আছে। লাইন স্পেসিংটা কি? দেখেন এখানে এই যে লেখাটুকু আছে প্যারাগ্রাফ, এই একটা লাইন থেকে আরেকটা লাইনের মাঝখানে যে দূরত্ব আছে এই দূরত্বটা কিন্তু খুবই কম। আপনি যদি বাড়াতে চান বাড়াতে পারবেন। এই দূরত্ব আপনি চাইলে বাড়াতে পারবেন। দেখা যাচ্ছে যে অনেক সময় এরকম থাকে যে একটা পেজে আপনাকে বলবে যে 12 পেজের বেশি আপনি লিখতে পারবেন না, বা 12 লাইনের বেশি লিখতে পারবেন না। এখন আপনার যে ফন্ট সাইজটা বলা আছে আপনি এই ফন্ট সাইজে যখন লিখতেছেন একটা পেজে 12টা লাইন আপনার হচ্ছে না। ঠিক আছে, বা আপনার কম হচ্ছে, বা তো দেখা যাচ্ছে যে একটা পেজে এই স্পেসিং এর কারণে আপনি হয়তো ঠিকভাবে ধরাতে পারছেন না। তো আপনি কি করবেন, এই স্পেসিংটা কম বা অথবা বেশি করে নিতে পারবেন কিভাবে? এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি যদি এখান থেকে এই যে লাইন স্পেসিং আছে এখানে ক্লিক করেন, ক্লিক করে দেখেন 1.0 আছে, 1.15 আছে, 1.5 আছে, 2 আছে, 2.53। ঠিক আছে, আপনার যেটা দরকার সেটা বাড়ায় নেবেন। আমি এখানে 2 দিচ্ছি, দিলে দেখেন এখানে একটা লাইন থেকে আরেকটা লাইনের স্পেসটা কতটা বেড়ে গিয়েছে। ঠিক আছে, অনেকটা কিন্তু বেড়ে গিয়েছে। আচ্ছা, আপনি যদি আরো বাড়াতে চান বাড়াতে পারবেন। লাইন স্পেসিং অপশন এখানে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনি এখানে এখানে ফন্ট সাইজ বলছি কেন, ইনডেন্ট এবং কিন্তু বাড়াতে পারবেন। ঠিক আছে, তারপর অ্যালাইনমেন্ট করতে পারেন, সব অপশন পেয়ে যাবেন। তো আমি এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আপনার স্পেসিংটা বাড়াবো। এই যে স্পেসিং দেখেন একটা আছে বিফোর আফটার, বিফোর আফটারটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো, ওখানে অপশন আছেই। দেখেন এখানে হচ্ছে লাইন স্পেসিং, আপনি লাইন স্পেসিং কত দিবেন এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এটা ডাবল আছে, আমি আর লিস্ট দিয়ে এখান থেকে জাস্ট ওকে দিলাম, দিলে দেখেন আবার নর্মাল লেখা হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি এখান থেকে লাইন স্পেসিং থেকে লাইন স্পেসিং অপশনে যাই, আচ্ছা আমি এখানে দিলাম ডাবল আছে আমাদের এক্স্যাক্টলি মাল্টিপল। আচ্ছা আমি এখানে ডাবল দিলাম, ডাবল দিয়ে ওকে দিয়ে দেখেন একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব বেড়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ফিল কালার, বা আমরা এটাকে শেডিং বলতে পারি। ঠিক আছে, শেডিং বা ফিল কালার বলা যেতে পারে। তো এই কালারটা কি, এখানে ফিল কালার কিন্তু দুই রকম আছে। একটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার, যেটা হচ্ছে শুধুমাত্র ফন্ট যতটুকু জায়গায় থাকবে ততটুকু ওই কালারটা হবে। ঠিক আছে, আচ্ছা এখন ওই যে কালারটা আছে ওই কালারটা কিন্তু আপনি যদি দেন, দেখেন আমি আপনাকে এখান থেকে দেখাই, এই লেখাটা ধরেন এতটুকু আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করি, এতটুকু লেখা আমি যদি এর মধ্যে লিখি, দেখেন এখান থেকে এই লেখার শেষে এখান থেকে লিখলাম, দেখেন লেখা শুরু করতেছি, যতটুকু লেখা থাকবে ততটুকুই শুধুমাত্র কালার হবে। আবার যদি আমি কার্সরটা এখান থেকে লেখা শুরু করি তখন কিন্তু আর কোনো কালার আসবে না। যেহেতু এই ওয়ার্ডের মধ্যে এতটুকু লেখার মধ্যে কালার আছে, তো আমি এরপরে কার্সর পয়েন্ট এনে যতদূর লিখবো ততদূর আপনার এই যে কালারটা আছে কালারটা হবে। ঠিক আছে, আচ্ছা ওকে। কিন্তু শেডিং কালারটা কি, শেডিং কালারটা হচ্ছে, আচ্ছা এই কালারটা আমি অফ করে দিই। ওকে, ধরেন এখানে কার্সর পয়েন্টে রাখবো, রাখার পর আমি যদি এখান থেকে
শেডিংটা দিই, তাহলে এই যে লাইনটা আছে না শুরু থেকে শেষ পর্যন্ত, এই যে এখানে শেষ এখানে শুরু, এই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো লাইনটাতে একটা কালার হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে শেডিং কালার। আমি এখানে ক্লিক করে যে কালারটা দরকার আমি প্রিভিউ দেখতে পাচ্ছি, এখানে কিন্তু প্রিভিউ দেখতে পাচ্ছি, আমি এটা ক্লিক করি একেবারে নর্মাল। ক্লিক করার পরে দেখেন আমার পুরো লাইনটাতে একটা কালার হয়ে গেছে। আপনি এখন এর মধ্যে লিখতে পারেন, লিখে যাই লেখেন না কেন আপনার সেই লেখাকে আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো এই লেখাটা দিলাম। এই লেখাটাকে যদি এখন আমি অ্যালাইনমেন্ট করি তাহলে দেখেন আমার এই কালারটা কিন্তু কম বেশি হবে না, এটা এর মধ্যেই লেখাটা থাকবে। এই যে দেখেন জাস্টিফাই করে দিই, এবার যাই করি এটা এই শেডিং এর মধ্যেই থাকবে। শেডিং যদি আবারও ডিলিট করতে হয় তাহলে যেটা করবেন, এই লাইনে কার্সর পয়েন্ট রেখে আপনি এখানে আসবেন, শেডিং এ আসার পরে নো কালার দিয়ে দিবেন, ঠিক আছে? নো কালার দিয়ে দিলে শেডিংটা চলে যাবে। এরপরে বর্ডার আছে, আপনার যদি এই যে লেখার যদি একটা বর্ডারের মধ্যে রাখতে হয় আপনি বর্ডার সিলেক্ট করে দিতে পারেন। এই যে বর্ডারে ক্লিক করে আগেবার এখান থেকে আমাদের কোনো বর্ডার নেই, আমরা এখানে দিব অল বর্ডার দিয়ে দিলাম। দেখা পুরো লেখার পাশ থেকে একটা বর্ডার চলে আসছে, কিন্তু বর্ডার দেওয়ার অপশন আছে অন্য জায়গা থেকে, চাইলে এই বর্ডারটা ব্যবহার করতে পারেন অন্যভাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা চলে যাব শেষ দিকে, একেবারে শেষ দিকে আসবো। আসার পরে দেখেন এখানে ফাইন্ড এন্ড রিপ্লেস বলে একটা কথা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় দরকার হয়। আপনি যখন আচ্ছা, পেজ সেটআপটা আমাদের এখন না, পেজ সেটআপ সামনে আছে, আমি আস্তে আস্তে যাই। আজকে আমাদের শুধুমাত্র হোম, এরপরে ইনসার্ট আছে, ইনসার্টে মডার্ন সিভি ডিজাইন করার বিষয় আছে, কিভাবে আপনি কভার পেজ ডিজাইন করতে পারেন, মডার্ন সিভি কিভাবে ডিজাইন করবেন, এই সব আছে। তো এইগুলো আসলে একদিনে তো সম্ভব না, সময় লাগবে, একটু সময় দেন। আর পেজ সেটআপের বিষয়টা তারপরের ক্লাসে, যদিও নিয়ম অনুযায়ী আপনার যখন আপনি কাজ করবেন তখন হচ্ছে আপনি পেজ সেটআপটা আগে করবেন, কিন্তু আমার যেহেতু দেখানোর বিষয় সেই ক্ষেত্রে হচ্ছে আমি সিরিয়াল অনুযায়ী যাই, না হলে আসলে কাজের মধ্যে ব্যাঘাত ঘটবে। ওকে, আচ্ছা। তো ফাইন্ড এন্ড রিপ্লেস এর যে কাজটা সেটা হচ্ছে আপনার ধরেন অনেক লেখা আছে আপনার এখানে, 20 পেজ, 100 পেজ, 200 পেজ এরকম লেখা আছে, না আপনি লিখেছেন নিজে। এখন লিখতে লিখতে একটা সময় আপনার মনে হলো যে এমন একটা ওয়ার্ড আপনি ব্যবহার করেছেন বা আপনার লেখার মধ্যে কিছু নাম আপনি ব্যবহার করেছেন যে নামটা আসলে চেঞ্জ করতে হবে। যে কোনো একটা ওয়ার্ড, একই ধরনের ওয়ার্ড বারবার আপনি ব্যবহার করা হয়েছে, এরকম কোনো ওয়ার্ড যেটা আপনি হয়তো ভুল দিয়েছেন, হয়তো স্পেলিং ভুল আছে বা যে কোনো ভুল আপনার আছে, হয়তো ওটা চেঞ্জ করতে হবে। এখন ওই ওয়ার্ডটা, একটা ওয়ার্ড আপনার হয়তো 10 জায়গায় আছে, এখন ওই 10 জায়গায় কিন্তু খুঁজে বের করে আপনার এটা ঠিক করে দিতে অনেক সময়ের ব্যাপার, বেশ কিছু সময় লাগবে। যতই আপনি লেখেন না কেন, 100 পেজের একটা ডকুমেন্টস আপনার নিজের লেখা হলেও আপনার কিন্তু আসলে এক্সাক্ট কোথায় ওয়ার্ডটা আছে এটা খুঁজে পেতে আপনারও কিন্তু লেট হবে, কিন্তু আপনি ফাইন্ড এন্ড রিপ্লেস এর মাধ্যমে এই কাজটা খুব সহজে করতে পারবেন। কিভাবে? আমি এখান থেকে প্রথমে চেঞ্জ করে দিই একটু, ধরেন আমার নামটা এখানে লিখেছি, ঠিক আছে? আচ্ছা, আমি কয়েক জায়গায় এটা পেস্ট করে দিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ওকে, আমি এখানে আমার কিছু, আমার যে একটাই নাম, এটা কয়েক জায়গায় আমি দিয়ে দিয়েছি। এখন আমি যদি এখান থেকে ফাইন্ড এন্ড রিপ্লেস, আমি রিপ্লেসে ক্লিক করি, ফাইন্ডে ক্লিক করলে হবে, আমি রিপ্লেসে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখান থেকে একটা ডায়লগ বক্স আসছে। আসার পরে এখান থেকে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইন্ড ওয়ার্ড, আপনি কি খুঁজতেছেন সেটা আগে এখানে খুঁজে বের করতে হবে। তো আমি এখানে এটা দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে এরপর হচ্ছে রিপ্লেস উইথ, আপনি কিসের মাধ্যমে রিপ্লেস করবেন, ঠিক আছে? তো আমি এখানে দিয়ে দিলাম রহিম, দিয়ে দিলাম, ঠিক আছে? এই নামটাকে, উপরে যে নামটা আছে এটাকে আমি রহিম দ্বারা পরিবর্তন করতে চাচ্ছি। আচ্ছা, করার পরে এখান থেকে আপনি ফাইন নেক্সটে ক্লিক করে দেবেন। আচ্ছা, ফাইন নেক্সটে ক্লিক করলে দেখেন, জি কিছু বললেন? জি আমি বলছি। আচ্ছা,
ফাইন নেক্সটে ক্লিক করলে আপনি একটা একটা করে ওয়ার্ড দেখতে পারবেন যে কতগুলো ওয়ার্ড এখানে আছে। দেখেন এই যে প্রত্যেকটা ওয়ার্ড এখান থেকে এরপরে দেখেন এই ওয়ার্ডের পরে শেষ হয়ে গেছে, তাই এটা ফিনিশ দেখাচ্ছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমি এখান থেকে একটা কাজ করতে পারি। প্রথমে হচ্ছে ফাইন নেক্সট দিচ্ছি, আমার যদিও এইটা প্রথমে, কিন্তু আমি যেহেতু এখানে কপি করা হয়েছে লাস্টে, এই জন্য এইটাকে প্রথম দেখাচ্ছে। ঠিক আছে, যাই হোক, আমি এটা সিলেক্টেড আছে। এখন আমি যদি শুধুমাত্র রিপ্লেসে ক্লিক করি তাহলে কি হবে, শুধু এই ওয়ার্ডটা চেঞ্জ হবে। ঠিক আছে, আপনার এমন হতে পারে এরকম যে 10টা জায়গায় একই ওয়ার্ড আছে, আপনার 5টা চেঞ্জ করার প্রয়োজন আর 5টা চেঞ্জ করার প্রয়োজন নেই, অথবা সব চেঞ্জ করতে হতেও পারে। এখন আপনি যদি সিঙ্গেল চেঞ্জ করতে হয় একটা একটা করে, তাহলে আপনি এইভাবে চেঞ্জ করে নেবেন। আপনি ফাইন নেক্সট দিয়ে যেটা সিলেক্টেড থাকবে আপনি সেটা আসার পর জাস্ট রিপ্লেসে ক্লিক করলে একটা করে রিপ্লেস হবে। ঠিক আছে, আচ্ছা। এরপর আপনি যদি চান যে সবগুলো একসঙ্গে রিপ্লেস হবে, তাহলে আপনি রিপ্লেস অলে ক্লিক করবেন, তাহলে যতগুলো থাকবে ওয়ার্ড সবগুলো এখান থেকে একবারে রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, আমি রিপ্লেস অলে দিচ্ছি, দেখেন সবগুলো এখান থেকে চেঞ্জ হয়ে গেছে, সব জায়গায় এখন ওকে। তো আপনি এটা কিন্তু ব্যবহার করে খুব সহজে আপনার যে ডকুমেন্টস থাকবে সেই ডকুমেন্টস এর মধ্যে যদি কোনো কিছু পরিবর্তন করতে হয় এটার মাধ্যমে আপনি পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, এরপরে গো টু আছে, গো টু দিয়ে আপনি নির্দিষ্ট পেজে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনি যেতে পারবেন। যদি সেকশন ভাগ করা থাকে তাহলে আপনি নির্দিষ্ট সেকশন এখান থেকে সেকশন নাম্বার দিবেন, দিয়ে আপনার নেক্সট দিলে আপনার এটা চলে যাবে। এরপর হচ্ছে লাইন নাম্বার থাকলে আপনি লাইন নাম্বার দিতে পারবেন, লাইন নাম্বার দেওয়ার অপশন আছে যেহেতু সেক্ষেত্রে। ঠিক আছে, যদি কোনো টেবিল থাকে আপনি টেবিল সিলেক্ট করবেন, টেবিল কত নাম্বার আছে সেই টেবিল নাম্বারটা দিয়ে এভাবে সিলেক্ট করে আপনি এখান থেকে কিন্তু গো টু দিয়ে যেতে পারবেন। তবে নর্মালি আমরা পেজটাই ব্যবহার করে থাকি, পেজ নাম্বার দিয়ে দেখা যাচ্ছে আমি 2 নম্বর পেজে যাব, এখানে হয়তো লিখলাম যে 2 দিয়ে গো টু দিলে দেখেন দ্বিতীয় যে পেজটা আছে সেটা চলে আসবে। ঠিক আছে, যদিও আমার এখানে একটাই পেজ যে কারণে আসলে আসতেছে না, আপনারা এটা দেখবেন, দেখলে আসলে বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি বিষয় ছিল আজকে আমাদের এই পর্যন্তই হোমের। আর সামনের দিন হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে, সেটা হচ্ছে ইনসার্ট মেনুতে মডার্ন সিভি কিভাবে ডিজাইন করতে পারি। মডার্ন সিভি ডিজাইন করার যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা আমরা আগামী দিন ইনশাআল্লাহ ক্লিয়ার হব। ঠিক আছে, ওকে। স্যার সেটা কি বারে হবে? জি, মডার্ন সিভি, হ্যাঁ, নেক্সট ক্লাস কি বার? ও আচ্ছা, কি বার হবে? আজকে কি বার? আজকে মঙ্গলবার। মঙ্গলবার, ক্লাস তাহলে শনিবার। শনিবারে নেক্সট ক্লাস শনিবারে হবে এবং রাত 9:30টায়। ঠিক আছে, আমি আপনাদের বারবার তো আসলে নোটিশ দেওয়ার দরকার নেই, তারপর আমি একটা ফাইনাল নোটিশ আজকে দিয়ে দিব না, আপনারা একটু সবাইকে জানাই দিয়েন। ঠিক আছে, ওকে। গ্রুপের লিংকটা দিচ্ছেন, গ্রুপের লিংকটা দিয়েছেন, ভিডিওটা গ্রুপে পাবেন। ঠিক আছে, গ্রুপে, ফেসবুক গ্রুপে। চ্যাট বক্সেও আমি আমার গ্রুপের লিংকটা দিই। আচ্ছা, আমি সবকিছু দিয়ে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি, সমস্যা নেই, আমি ক্লাসটা শেষ করে তারপরে দিয়ে দিচ্ছি। ভিডিওটা কি আমাদের মেসেঞ্জার গ্রুপে না পিক্সেল আইটি গ্রুপে? পিক্সেল আইটির গ্রুপে। ঠিক আছে, পিক্সেল আইটির গ্রুপে দেওয়া হবে। আচ্ছা, আপনার ভিডিওটা আজকে আমি চেষ্টা করব, যদি সম্ভব না হয় তাহলে আগামীকাল সকালের মধ্যে। ঠিক আছে, কিন্তু অলরেডি 11টা বেজে গিয়েছে, যদি আমি করতে পারি তাহলে আমি দিয়ে দিব রাতের মধ্যে, আর যদি না পারি তাহলে আগামীকাল ইনশাআল্লাহ সকালের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা। তো আজকে আমাদের হোম মেনুটা শেষ করলাম, যদিও হোম মেনুর হয়তো একেবারে ইজি, আপনাদের জন্য সহজ। যাই হোক, এটা কমপ্লিট হয়ে গেল। এরপরের দিন যে কনসেপ্ট আছে সেটা আপনার আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এবং আপনার মডার্ন সিভি, আমি সিভি আপনাদেরকে দেখাই একটু যে আসলে ডিজাইনটা কেমন হয়। আজকে তো এই পর্যন্ত, আর তো না? না না, আজকে এই পর্যন্ত। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, ওয়েলকাম। আচ্ছা, একটা বিষয় হচ্ছে অনেকে হয়তো এখন লিভ নেবেন, তার আগে একটু বলি, সেটা হচ্ছে
আজকে ক্লাসটা আসলে কেমন লাগলো? যদিও কনসেপ্ট আপনাদের কাছে হয়তো বা একটু পুরানো হতে পারে, যেহেতু অনেকেই ক্লাসটা জানেন, বাট এমনি ওভারঅল ক্লাসটা কেমন লাগলো সেই বিষয়টা মন্তব্য একটু জানায় যাবেন। আপনারা একটা পোস্ট দিয়ে দেবো আমাদের ফেসবুকের গ্রুপে, ওখানে একটু কমেন্টে জানাবেন অবশ্যই যে কেমন লেগেছে আপনাদের মন্তব্যটা, ঠিক আছে? পজিটিভ বা নেগেটিভ এটাই হয়। যে কোনো ধরনের যদি কোনো পরামর্শ থাকে সেটাও অবশ্যই জানাবেন কমেন্টে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? অনেকে আসলে চিন্তা করি যে আসলে মেন্টরকে উনি খারাপ করেছে, তো এটা আসলে কিভাবে বলি, তো আমি ভালো বলে দিই। এটা না, আপনার যদি আসলে নেগেটিভ মনে হয় বা যদি মনে হয় যে কোনো জায়গায় আমার ইমপ্রুভ করার প্রয়োজন আছে, হ্যাঁ আজকে কিছুটা একটু সমস্যা হয়েছে, এটা আমি আসলে মানছি। আমি আসলে কি বলবো যে আসলে শরীরটা অনেক, আমি এখানে বসতে পারতেছি না, এরকম একটা অবস্থা। তো এর জন্য একটু সমস্যা হয়েছে, বাট আশা করছি নেক্সট দিন থেকে এটা হবে না। আমি তার মধ্যে আল্লাহ যে সুস্থ করে দেন। তো তারপরে এটা বাদে এমনি যদি ক্লাসের কোনো বিষয় যদি মন্তব্য থাকে যে আমার আরেকটু অন্যভাবে বুঝালে বা অন্যভাবে কনসেপ্টটা দেখালে সুবিধা হতো, এরকম বা কেমন লেগেছে বিষয়টা, সব বিষয় নিয়ে যদি কোনো মন্তব্য বা আপনার যে মতামত সেটা অবশ্যই কমেন্টে একটু জানাবেন, ঠিক আছে? তো এখানে যেগুলো আছে দেখেন, এই যে বিভিন্ন দেখেন অনেক সিভি আছে এখানে ডিজাইন করা। এগুলো কয়েকটা মেথডে ডিজাইন করা যায়। একটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটর বা ফটোশপ দিয়েও করা যায়, আর একটা হচ্ছে আমরা ওয়ার্ড দিয়েও করতে পারি। তো এই সিভি কিভাবে ডিজাইন করা যেতে পারে সেই কনসেপ্টটা মোটামুটি আমি আপনার সঙ্গে ক্লিয়ার করব, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আজকে এটা নিয়ে আর কিছু বলছি না, আগামী দিন ওটা দেখাবো, এবং আপনাদের কিন্তু টাস্কও থাকবে, এইগুলো ডিজাইন করতে হবে, ঠিক আছে? এটা আপনার ডিজাইন করতে হবে। আচ্ছা, তো আজকে যতটুকু দেখানো হলো এর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না, আজকে ওভারঅল ক্লাস ভালোই হয়েছে, আপনার বেশ ইনফরমেটিভ, অনেক বেশ কিছু জিনিস যদিও জানা, তারপরেও একটু ব্রাশ আপ হয়ে গেল আর কি, কিছু কিছু জিনিস জানতে পারছি। ওভারঅল ক্লাসটা মানে ভালোই লাগছে। ধন্যবাদ। অনেক সময় জি, থাকে স্যার। আসলে বিষয়টা কি যে আপনারা তো জানেন যে ওয়ার্ড বা এক্সেল এর যে টপিকস আছে, যে কনসেপ্ট, এটা আসলে একটা দুইটা ক্লাসে শেষ করা ভেরি ডিফিকাল্ট। মানে যেহেতু আপনারা জানেন বিধায় আমার জন্য সুবিধা হয়েছে, আমি সেভাবে দ্রুত সেই, কিন্তু ওয়ার্ড নিয়ে কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাসও ক্লাস নেওয়া সম্ভব যদি বিস্তারিত সেভাবে দেখানো হয়। তো সেখানে একটা জি, জি। দুইটা দিনে তো সেক্ষেত্রে অনেক টপিকস মিস থাকতে পারে। যদি কারো প্রয়োজন হয় যে এটা জানা দরকার, তো আমি চেষ্টা করব জানানোর। তবে বিশেষ করে আমার যতই আমি বেসিক দেখি বা যাই দেখি না কেন, মূল টার্গেটটা থাকে যে ডাটা এন্ট্রিতে আসলে লাগবে কিনা, এটা আমার আগে দেখা হয়, ঠিক আছে? কারণ একেবারে ডাটা এন্ট্রি ক্ষেত্রে দরকার নেই, তো এটা নিয়ে আসলে মানে মাথা ঘামানো বা সময় নষ্ট করতে গেলে অনেক সময়, যেহেতু আমাদের ক্লাসটা লিমিটেড, সময়ও লিমিটেড, ক্লাসও লিমিটেড, তো একটা দেখাতে গেলে অন্য টপিকস মিস হয়ে যাবে। এই জন্য এগুলো একটু মিস যেতে পারে। যাই হোক, আজকে আর কথা বাড়াবো না। স্যার ইয়াতে এমএস ওয়ার্ডটা মূলত খুবই ইজি, কিন্তু আমাদের ক্লাসগুলো আরো কুইকলি করা দরকার। এগুলো এই এমএস ওয়ার্ডটা কুইকলি শেষ করা দরকার, তাহলে আমরা আমাদের মূল যে ডাটা এন্ট্রি কাজগুলো এগুলো আরেকটা ক্লাস সময় ভালো পাবো আর কি, সময়টা বেশি বুঝতে পাবো। পেরেছি। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। জি জি, ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আজকের মতো মিটিংটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে ইনশাআল্লাহ আগামী খুদা হাফেজ। ক্লাসে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।